আমি শুধু গোল দিয়ে দিয়েছি। আমি এখন দেখছি আমি দেখেছি পড়াশোনা করে যে গাড়ি চাপা পড়েছে অঙ্ক বই কথা বার করে পড়া আছে এই প্রতিবিজ্ঞান কই দাঁড়া পড়া তো আছে আমার ব্যাপারে আমি 2 দিন ধরে দাদাকে জিজ্ঞাসা করেছি যে পড়া কি বলছে হুশ পড়া নেই পড়া নেই তুমি তো বললে আমি বলতে যে পড়া আছে দাদা বলছে যে আরে না বাদ দাও তোর কথা পড়া নেই আমি কথা আছে অঙ্কে কি করেছিল আগের দিন অঙ্কে করেছিল হচ্ছে অঙ্কের হোমওয়ার্ক না পারলে আগে অঙ্ক 5 পাতা রিভিশন করে আনবি দাদা হাত লেগে প্র্যাকটিস করতে দেখেছিস এই দাদা হাতে লেখা হ্যাঁ ওরা নাও দিয়েছে এরকম এটা পড়েছে এই হতে লিখে তুমি কি পড়া দেখি আগে আমি জানি কি তোমার কি পড়া দেখি পড়া পড়ে আছে সবাই কোনগুলো? আরে এসে আচরণ হ্যাঁ কত দূর ছিল? এখান থেকে খাতা বার কর। ছিল পড়া আমি কালকে বলতে পড়া ছিল কিন্তু তুমি বলে পড়ালে তাই আমি বুঝতে পারি সে বার করো আমি তো বলছি। তোমাকে হাজার বার দুদিন ধরে জিজ্ঞাসা করছি আরে আজ পর্যন্ত কেউ বার করতে পেরেছে? তুমি বার করতে বলো, বার করো। বের করতে পারলে আমি দেখবো তুমি বার করেছো আর কি হবে। ও আচ্ছা কিচ্ছু না, তুমি বার করো পড়া দেখি। তুমি চলে গেছিলে নাকি? আগে দিন মধ্যে শেষ হয়ে গেছে পুরো। আজকে নতুন মধ্যে শুরু হবে। কত বিষয় ছিল জানো ভুলে গেলাম। পেজ নাম্বার হচ্ছে 10000 ওই আমাকে এই চিহ্নটা করে দাও না গো, এই চিহ্নটা করতে পারছি না, ভুলে গেছি। এটা তো আমি এই কোশ্চেনটা বলেছিলাম সহজ তার একটা কোশ্চেন বলেছিল তুমি বললে মানে ছিল কতটা? এরকম এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 এই দু পৃষ্ঠা বয়লের সূত্র 13টা কোশ্চেন ছিল। লাস্ট কোশ্চেন বলো, সূত্র গাণিতিক রূপ পর্যন্ত লাস্ট কোশ্চেন বলো। স্থির উষ্ণতা নির্দিষ্ট না এখান থেকে না, মানে বয়লের সূত্র গাণিতিক রূপ লেখা। হ্যাঁ ওটা লাস্ট দু ঘন্টা পড়া ছিল 11 পড়া দেবে একটা কোশ্চেন লিখে না। ওটা অন্য বই না। আচ্ছা বয়েলের সূত্র, হ্যাঁ আমি তো এইটুকুনি তো লেখা এই পরীক্ষা নেওয়া হয়ে গেছে না? না আমি এবার বলি আমি ও মনে আচ্ছা। করে দিচ্ছি ভাই কোশ্চেন লিখে দিয়েছিলে তুমি 10টা তুমি বলেছিলে যে পড়াতে এগুলো লিখে নিয়ে আসতে যেমন লিখে নিয়েছি তুমি আমি আর শরৎ তো একটু মুখস্থ করেছি। ও আচ্ছা 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 পড়াতে যেটাতে আমি আর শরৎ উত্তর বললাম তুমি বললে এই পড়াটা থাকবে খুব ভালো হয়েছে, অসুবিধা নেই। আজকে পড়ানো মনে তাহলে ঠিক আছে। আজকে না নেবে না অঙ্ক বার করো। দুদিন ধরে মুখস্থ করেছি আমরা। ঠিক আছে ওইটুকুনি পড়ো তো, একটু বাড়ি দেবো আজকে। আচ্ছা আজকে করবো হচ্ছে আমার সময় লাস্টে খাবো বলেছিলাম 12টার সময় 7-9 দের খাওয়া আর 12:30 আমাদের না 12:30 খাবো একটার দিকে যাবো আমরা, একটা শুনে গেলে আমি খাবো না তার আগে আমি কবে আমাকে বলে দিই স্কুলে বলে 12:30 সূত্র লেখো। 19 কি একসাথে নাকি সূত্র দাগের দিন তো সব তো দাগের না সূত্র লেখা হয় দাঁড়াইনি আমি ও আগে এমনি কি ইসি কখন লিখতে দাও দাগাইনি আমরা এমনি দাগিয়ে হ্যাঁ হ্যাঁ পরীক্ষার সামনে মাসে একটা দিন হ্যাঁ যতটা সিলেবাস শেষ হবে ততটাই পরীক্ষা দেবো। রিভিশন বাড়িতে নিজেরা করো। একবার বলবে না না রিভিশন হয় নাকি? প্রতি চ্যাপ্টারে একটা একটা করে পরীক্ষা হচ্ছে, তোমার আর কত কি চাই? কিছু জিনিস তো নিজে করতে হবে।
দাদা হচ্ছে শুটিং নিয়ে টান দিয়ে হ্যাঁ হ্যাঁ টান দিয়ে কি করবে? যা করবো করো, আমি কি করবো? ওই যে সাধারণ মতন খড় জমে থেকে লিখে রেজাল্ট বের করে আনি। দেখা গেল ওরাই পাস করে গেল আর আমরা সারা বছর পরে ফেল করে গেলাম, তখন কি হবে সেটা ভাবা আছে। এটা বলে কিছু বলছি তুই ধর 9 ফেল করে গেছিলিস, করে নি সব সাবজেক্ট ঠিক আছে, না সারা স্কুল রটাই যেতে আরে আমি ইচ্ছে করে বলেছিলাম তো এরকম দিবস গারা আসবে না কেন আসবে না? কারণ সারাদিন ব্যস্ত ছিল না খেলা আবার ও মেলায় ছিল। হ্যাঁ ও মেলায় কি যাস তোরা, ছেলে পিলেরা মেলায় যায়। বাচ্চারা মেলায়, এটা বড় হয়ে কি করে মেলায় গিয়ে? আমি একবার মেলায় গিয়েছিলাম ছেলেপিলের সঙ্গে, 10 পাক মেলায় ঘুরে চটি ছিঁড়ে গেছিল। এত ঘুরে 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 ওরা যাকে দেখছে তার পেছনে দৌড়াচ্ছে, কি করবে? আমি বলছি ভাই তোরা যা, আমি বসি এখানে একটু। তুইও দৌড়াচ্ছিস তাদের পিছন পিছন। এবার আমি জানি যে একা একা থাকবো, তখন দেখি ওর কে ঘুরে মনে বেড়াই ভালো। কি আমার পা ব্যথা হয়ে গেছে ছি, যদি মেলায় যেতে হয় তাহলে দল বল মিলে যেতে হয়। দলবল মিটে যেতে হয় না? লাগে পেন দাও না ও পেন লাগবে, আর ঝামেলা বাঁধাতে হলে স্টেজের পাশে যেতে হবে। ওটা ফেলে দাও, এই পেছনের দিকটা ফেলে দাও। লেখো এই জানলা দেখো হ্যাঁ একদম ওইদিকে দাঁড়িয়ে থেকে করবে। লম্ব, তুমি ওই কোনায় বসছো কেন? সামনে গিয়ে বসো। লম্ব বৃত্তাকার চোঙ, আগে একটা সূত্র লিখেছিলে? না না ওই ছবিটা কি? এই সূত্র এগুলো দাদা লেখো লেখো, লম্ব বৃত্তাকার চোঙের। লম্বভিত্তিক সূত্র এটা আচ্ছা, প্রত্যেকটা সূত্রের মাঝখানে লেখার পরে 2 লাইন করে গ্যাপ দেবো, ঠিক আছে? 2 আঙ্গুল করে গ্যাপ দিয়ে লিখবো। কিছু সূত্র বলো হেডিং করে লিখে দিয়েছি, কি দেখছো? সূত্র শুধু লিখো ঠিক আছে, এই দেখতে পাই না। লম্বভিত্তিক চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। আসো আসো আসো। কি লিখেছো দাদা? সূত্র লেখো। বারোটা 10 আগে তো দাদা দেখাই দিত, দাদা বলেই দিয়েছি দাদা দেরি হবে। হ্যাঁ দাদা ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ একক। এগুলো একটা সূত্র। আচ্ছা, প্রত্যেক সূত্র হয়ে লেখার পরে 2 আঙ্গুল করে গ্যাপ দেবা, হ্যাঁ? গ্যাপ দিয়ে লিখবে, এবং পরবর্তীতে ভেতরে ভেতরে সব শুরু করলাম। শ্রেয়ার কি খবর? হ্যাঁ এই দেখি লম্ব বৃত্তাকার এটা দাদা, হ্যাঁ, ওই দিয়ে বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল। যেটার নাম কি? সমগ্র তলের তলের সমগ্র, ও আচ্ছা, সমগ্রতলের ক্ষেত্রফল। তো এই চ্যাপ্টার নাম কি?
সূত্রের কথায় নোট করবো, হ্যাঁ। এইচ 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 হ্যাঁ। তোমরা যদি গল্প করার জন্য আসো বাড়ি চলে যাও, ফার্স্টে বলছি। দেরি করে এসছো, চুপচাপ লিখবা। ছবিটা না আঁকালে কি করে বুঝবা কোনটা কি জিনিস? আরেকবার এখন কি আছে, উপরে করলা নিচে করলা মাঝখানে দুটো দাগ দিয়ে জুড়ে দেবো, এই তো। বলো এইচ, 2πr/h, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক পাঠিয়ে দিন, হ্যাঁ আচ্ছা। আচ্ছা তোমাদের স্কুলে খাওয়া দাওয়া আছে তাই না? ছুটির সময় বলো, এখন আলোচনা করো না। এই কথা নাই যে কত আলোচনার কিচ্ছু নেই। এটা হচ্ছে বেদ, মানে মোটা, লম, বেদ বেদ, চোং চোং চয় করুঙ্গ, হ্যাঁ। তোমরা অল্প অল্প করে দেবে, নাহলে তুমি ফুল রাউন্ড করো না। আচ্ছা রাউন্ডই করো, ফুল রাউন্ড করো। নিচের দিকটা কাজে লাগবে না, কাজে শুধু উপর দিকটা লাগবে। পেন আবিষ্কার হয়েছে, তুমি পাওনি। হ্যাঁ ফাঁকা ফাঁকা দিয়ে করো, অতটা না, 2 আঙুল, হ্যাঁ ফাঁকা ফাঁকা দিয়ে করো, কারণ পরবর্তীতে লাগবে। হ্যাঁ যদি অ্যাড করতে হয় তখন ওই ফাঁকার মধ্যে অ্যাড করে নেবো। আর এগুলো নতুন পেজ থেকে শুরু করবো, ঠিক আছে? নতুন সূত্র নতুন পেজ। বলো, ওটা বি লেখা আছে তাই বি লিখলাম, বই ভুল লিখেছে। ও আচ্ছা, ওখানে এইচ মানে অন্যটা, এই যে এখানে বি কে প্রস্থ ধরা আছে, ঠিক আছে? আর আর মানে এই এইচ মানে হচ্ছে এই বৃত্তের পরিধিটা হচ্ছে এইচ। আর এবার তুমি চিন্তা করো না, অঙ্ক করতে করতে সব প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা সজল, এগুলোকে বলে ফাঁপা চোঙ, ওইটা হচ্ছে নিরেট চোঙ। দেখো ভেতরে ফাঁপা আছে, ফাঁপা না, ওটা নিরেট। ফাঁপা বলে এরকম, ফাঁপা হলে মানে ভেতর দিকে একটা লেয়ার থাকবে তো, পাইপ তো দেখেছো তো, পাইপের একটা বেদ থাকে না, ওই বেদের বাইরের পরিধি আলাদা হয়, ভেতরের অংশের পরিধি আলাদা হয়, বুঝতে পেরেছো? তো এটা হচ্ছে ফাঁপা চোঙ, ওটা নিরেট চোঙ ছিল, ঠিক আছে? আচ্ছা এখানে লিখে রাখতে পারি ফাঁপা চোঙ। পুরুত্ব, মোটা।
ফাঁপা চোঙের প্রত্যেকটা সূত্র মাছের কন্দগুলো থাকতে বলে 2 আঙ্গুল করে ফাঁকা তো। বাইরের ব্যাসার্ধ r is equal to r1 ফাঁপা চোঙের ভিতরের ব্যাসার্ধ সুকান্ত বাবুকে নিয়ে গেছিলে মেলাতে নাকি? হ্যাঁ, তোমার লেট হলো কেন সুকান্ত? ওই খুব ভালো। আরে যে বলতে কে বললো? বলতে যে 7:06 পড়া কি করে? আচ্ছা, দীপটাকে তোমাকে বলো না তাহলে 7টার সময় যাবো, তুই বাড়ি থেকে একটু পাগল দিবা 7টায় কর। মা আবার সবাইকে বলবে যে 7টায় কর। আমরা বলতেও পারছি না তো মা আবার সবাইকে কি অশান্তি। আমরা মাকে বলতে পারছি যে আমার লাইসে 7টায় করা যে আমি ড্যান্স দেখাতে তো তারা আমাকে বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি ড্যান্স দেখবে বলে আমি বলেছি ওকে 7টায় আসছে। কত ভালো। তোমার নামও বদনাম দিচ্ছে। আমি তো বলতেও পারছি বলুক আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করবো। আরে দাদা ওদের নাম ওদের দা বেসর তো আমার দাদাও মেলায় গেছিল। হ্যাঁ বেসর তো যে পাশে লিখে আমার ধরে নিয়ে বলে আমি নিচে লিখেছি, তোমরা এক লাইনে লেখো। আচ্ছা অঙ্কিত ভালো করে দেখো। ওই কিনতে প্রত্যেক পাতা মেলায় দেখি তুমি জানো না ছেলেপিলেরা যায়। কে? তুমি বললে হ্যাঁ মেলা ওর সঙ্গে তালে বদিচ্ছিলে। হ্যাঁ, তো ওরও দিতে হয় তো ওইদিকে। ওরা ওদের দেখতে আমি দাঁড়া দেখি জিনিস কিনতে দাঁড়িয়ে আমরা কেউ আমার চিনি না আমার পাতা মেলায় আমি একটা জিনিস কিনতেই যাই, একটা হচ্ছে 2-3 রকম জিনিসপত্র খেতে যাই, আর হচ্ছে ওই ওই যে খেলনার দোকান টোকান হয় না, ওখানে প্র্যাকটিক্যালের জিনিসপত্র তো একটা পাওয়া যায়, ওই একটু দেখে চাকিয়ে কিনে নিয়ে আসি। আগের দিন একটা বন্দুক দেখলাম গুলি মারা, সে ওই লোক আর বন্দুকে গুলিই ভরতে পারে না। কি অশান্তি। কি হলুদ গুলো আরে হ্যাঁ, প্লাস্টিকের। ভাই তুমি ভরে দিতে একটা কিনে দিয়েছিল। না, দিয়ে আমি দিলাম না, ওই লোক ভরতে পারছে না, আমি বাড়ি নিয়ে গিয়ে যদি কাজ না করে তখন। ঠিক করে দিই রাশে দাম ডাবল চোখের মধ্যে চেনে না ডাবল ওই ঝুলে কিনতে ওই ওই কথাগুলো আলোচনা করার কোনো প্রয়োজন নেই। না তুমি ঝুলে কিনতে পড়ো একটু তুমি তো ওদিকে চলে গিয়ে আবার পেছন দিয়ে ঘুরে আসি, কি দরকার দেখার। ঠিক আজ আমার সামনে দিয়ে চলে গেল, চিনতে পারিনি, ভালোই হয়েছে। আমি আমি দেখেছি দেখে দাঁড়িয়ে পড়ি আমরা যখন বেরিয়ে যাচ্ছি তখন R1 আর R2 হ্যাঁ, কাকে তাহলে বেরিয়ে গেছে আর লোক সূত্রটাই চলছে এটা 4 নাম্বারের সূত্র, সূত্রটাই লিখছি এখানে। এগুলো হচ্ছে ডিটেলস, চোঙের ডিটেলস লেখা আছে এখানে। তাহলে এইটুকু ভালো হবে এইটুকু হ্যাঁ হ্যাঁ, ফাঁকা দিলেই হবে। মজুদার গল্প করে আসলে মেলাটাই আমি এমনি যাই না, কি বলতো, ওই একটা বন্ধু আছে, ও এসছে অনেকদিন পরে, চলে যাবে আজকে আবার, তা গেলাম। গুণধর বন্ধু। আর ওই কালকে একটা ম্যাচ স্বপ্ন আচ্ছা, ও তুমি সব নাচ দেখেছে তার মানে, বাহ, তো ভালো তো। আচ্ছা বলছি যে এই সূত্রটা লিখে নাও ফটাফট, এরপরে আর একটা দুটো আছে, আমি একটু ওই ঘর থেকে আসি। গিয়েছি তুমি তাড়াতাড়ি এলেও, তোমার তো কথা বলতে বলা হয়নি তো, তুমি তাড়াতাড়ি একটু- তো শেষ ঠিক আছে। হ্যাঁ রাস্তা দিয়ে সামনে বাবা তো সেই দিনই 100 টাকা এদিকে আর কালকে 50 কালকে টাকা দাঁড়ান বলছি 100 টাকার 50 150 টাকা নিয়ে তার মধ্যে 50 টাকা বাদ দিচ্ছি। আর একটা ছিল হ্যাঁ তুমি বিদায় বলবা 100 টাকা তো ছিলই আমার কোন দিন না তো এই গিয়েছিল এই
দিয়ে চোর থাকে আর পিতা কোথায় কে দিয়েছিলেন তবে এলো মাথা আমার কাছে ঘুরেছে আমার কাছে নেবে বছর মনেই নেই যদি বাইরে মনে পড়ে যায় অন্য কোনো প্ল্যান হলে তখন মালা দেবেই না আমাকে আমি দূর করে নিতে দিয়ে দিই তখন আর মাল দেবেই না তুমি দিবি যদি পরে শেষ হতো কি কি বললি রে তুমি শুনবে না কি আরে কলেজের নামটা কেটে দিই এই তাহলে কটার সময় যাবি তোর স্কুলে কি তোদের স্কুল যাবি 11:30 15টা আর আগে গেলে আগে দেবে না মালিকটা দেখে দিল মালিক বাবা সব আমরা দেবো কি আমাদেরটা বোধহয় ভালো খাওয়া দিবে নাকি লোকে দাঁড়াচ্ছে না আসছে চলে আসছে একটা না ভালো হয়েছে যে বলে কাঞ্চনা 3 গানটা বিশাল লাগছে আর এই 15 এই না 15 খাওয়া দিবে না নাকি? 11:30 খাওয়া দেবে আকাশটা হয়েছে না না আর এদিকে চলছে আর কেন এই করতে পারে ওরা কি এর ওই মাংস হবে না এইদিকে মতন জামা প্যান্ট ওরা শোনো মিটিং এর সময় আমি ছিলাম আমি যা দেখলাম ওখানে বললো যে 2টো ক্যাটারার ডাকা হবে 2টো মানুষ আসবে শুধু আর বাদ বাকি সব ছেলে পেলেই দেবে ওই মাংসের জন্য ক্যাটারিং নিয়ে হয়তো এবার তারপরে যদি কিছু সিদ্ধান্ত হয় সেটা আলাদা বিষয় এবার আমি তো সেই সময়টা আমি ছিলাম মাস্টাররাও দিতে পারবে না হ্যাঁ স্যাররাও দিতে পারে বেশিরভাগ স্যাররা স্যার ম্যাডামটাই দেবে স্যাররা দিয়ে একদম জঙ্গলের মধ্যে পড়ে গেল হাত মাংস ঢেলে পড়ে গেল আচ্ছা কোনো ব্যাপার না ওরকম হয় আচ্ছা এই ইয়ে লেখো তুমি না লিখতে নি তাই তো শুধু ওদের পাসওয়ার্ড দাও দিয়ে দেবে এই বাদ বাকি শেয়ার করে না আমি খেতে যাইনি আমাদের অসুস্থ না আমি খেতে যাইনি কি হয়েছে বলতো স্যারের জায়গাটা তো দুটো মিষ্টি তো খেয়ে যা তাই দিয়েছিলাম স্যার তো নিয়ে এসেছিল একবার ধাক্কা দিল তাই গায়ের মধ্যে মানুষের ঝুলটা পড়ে গেল বুঝতে পারিনি শরীরে কি অসুস্থ চলছে না না কোনো অসুস্থ নেই ওদের বাড়িতে অসুস্থ ওর কোনো অসুস্থ নেই কি করবো ওটা কি লিখেছে তুই এই আর্টের হলো ঠিকানা এই বোর্ডে আর্ট ওটা লিখেছে নিচে আর্ট ওটা R2 এর নিচে কিছু নেই আচ্ছা 2 পাই R1 প্লাস R2H প্লাস 2 পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার বর্গ একক এক ওষুধের মধ্যে দুটো ওষুধ একবারে তাহলে এই সিদ্ধান্ত তোমার ইউপিসি গেল একই দিকে এই তো হয়ে গেছে কেন
সমান হলো। কি বলতো, কি তো দুনিয়া আছে, ওদের তো অত মানলে হবে না। চলছে না কেমন? ওর কাছে তো কোনো অপশন নেই। কে মারা গেছে? দু জায়গায় দুজনে মরেছে। দুজনে মরেছে? তাও আরে কে, মানে বয়স্ক মানুষ নাকি? হ্যাঁ, একটা ছিল ওইদিকে একটা ঠাকুমা মরেছে একদমই বয়স। তারপরে আর একটা হচ্ছে শান্তিপুরে। হয়ে গেছে দাদা। তাকে এখন খড় দেয় শান্তিপুরে থাকতে। অনেক নিমন্ত্রণ আছে দেখো। এই যদি কোনো দেখি যদি এই যদি না। দেয়া হবে দাদা, যখন ওই 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 কোনাটা গিয়ে বসো তো, যাও সামনে দিয়ে বোর্ড ভালো দেখা যায়। না সব বলো না, ঘর খুব গরম। গরমে মানুষ বাঁচছে না। আমি বলছি যে, ওই কোনাটা গিয়ে দেখ, বোর্ড দেখা যায়। তাহলে ঠিক আছে, না ঠান্ডা লাগলো না, গরম ঘর গরম। গরম কেন আমার লাগবে? কতদিন যখন ওদের খেতে কার বাড়ি? ও আগে হতো, ওসব কুসংস্কার তো আগে হতো, এখন যাবো খাবো চলে আসবো। বলা যায় পুরো। ওদের হলো মাংস খাবো বললো, কি বললো মাছ দিলে হবে না। খেতে হবে সেটা রান্না ভালো। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, কালকে বিরিয়ানি খেয়েছিলাম না, দেখা গেল মুখ ফসকে বলবি তো তখন কি হবে। বিড়ি বলে আর থেমে গেল যা। বিড়ি বললে তো ফেসে গেল না, বিরিয়ানি বলতে হয় পুরোটা। ফুল বল দাদা বলে একটা বিরিয়ানি। না বলতে তো কালকে চিকেন চাপটা একটু ভালো ছিল। তোমরা তো ভালো আছো। অনেকে আছে বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকলে না, মানা যায় না এগুলো, খুব খুব অসুবিধা হয়। যাদের ছোটবেলা থেকে মোবাইল ফোন দিয়ে খাওয়ানো হয়, তারা তো ওসব অসুর মসুর বোঝেই না। ও মরে গেছে, খুব ভালো হচ্ছে, আমি খাবো। বিয়ে বাড়ি কি কোন বাড়ি ঘোরা তো জানে না। তখন মনে হয় কিচ্ছু মানুষ বলো না। ভালো, কারণ এমনি তো ওদের খাবে না। আর যখনই ফোন দেয় তখন সব খেয়ে নেবে। ফোন দেখাটা হয়ে যায় সুবিধা। ফোন দেখি খাওয়াটা খুব বাজে অভ্যাস। টোকা হয়ে গেছে? দাদা কি মেলায় যাবে নাকি? না, ও চলে যাবে তো সন্ধ্যাবেলা, যাবো না আর মেলায়। দাদা একদিন আমি একা একা যাই না। কাল সন্ধ্যাবেলা চলে যাবে। আর ওই বন্ধুরই গাড়ি নাকি এটা? হ্যাঁ, ওই বন্ধুরই গাড়ি নাকি? এই যাচ্ছি, না। যাচ্ছি কিন্তু চলে আসছি না। ও সবাই চাকরি পেলো। কিসের চাকরি? কি পেয়েছে? হ্যাঁ, কিসের? ফার্মাসিস্ট। ফার্মাসিস্ট একটা পেয়েছে, একটা কোম্পানিতে, ওষুধের কোম্পানিতে পেয়েছে। ও ফার্মাসিস্ট না। টোকা হয়ে গেছে তো? সে আমাদের পাশের রাজ্যে ভালো জায়গায় পেয়েছে, সিকিমে, হেভি জায়গা। সিকিম সিকিম উত্তর দিকে। ওটা ওটা তো লিঙ্ক বল। না না, মাঝে মাঝে আমি এসে বসবো তো, টেনে নেবে না, পড়ে উঠে যাবো, কি দরকার, বুড়ো বয়সে মাজাটা ভাঙবে আমার। বইটা তখন দিয়ে দেবো। আচ্ছা বার করে কষে দেখি। 8 পেজ নাম্বার 146, কষে দেখি 8। কি অঙ্ক তো একটা করাই, সূত্র তো আগের পড়ে এসছো তোমরা বাড়ি থেকে। আয় পড়ে গেছে। পয়সা কি কোথা থেকে সূত্র করলাম আমরা? সূত্র বইয়ে দাগিয়ে দিয়েছিলাম না, দাদা নীল কালি পেন আছে? ওইটাতে ভালো লাগছে না, নীলকালি নেই, সব কালো কালো। ও এই দাগ দিয়ে দিয়েছিলে না? আমাদের সবাই পেনটা দেয়, পিকচার পেন না পিকচার দাদা পেনগুলো সব তুমি ও আছে কোথায়? আছে আছে, দেবো কোনো চুরির সময়। কত পৃষ্ঠা? ও দেখো। কষে দেখি 8 পেজ নাম্বার 46। আচ্ছা দাঁড়াও 40। বসে দেখি দূরে যাবা। হ্যাঁ, কষে দেখি 8। তুমি কি 146 পেজ। ও কিন্তু দেখা যাচ্ছে সত্যি আলো পড়েছে। ও আলো পড়ছে, হ্যাঁ বুঝতে পেরেছি, টিউবলাইটের পেঁচাতে হবে। 146 আগে বলো তুমি শুধু 46। আচ্ছা শোনো, লম্ব বৃত্তাকার চোঙ সম্বন্ধে আগে একটু জানতে হবে ছোট করে। হ্যাঁ, চোঙ মানে কেমন বলো তো? চোঙ মানে হচ্ছে পাইপ, দেখেছো পাইপ? না, পাইপ দেখেছো পাইপ? ঠিক আছে, প্রথমত চোঙ দু ধরনের হয়। একটা হচ্ছে সলিড, মানে পুরো নিরেট চোঙ, ঠিক আছে? যেমন যেমন মনে করে তুমি এখন কথা বলবো না, শেষে বলবো। যেমন মনে করে এইটা, ঠিক আছে, ফাঁকা আছে, ফাঁপা টাপা নেই নেই। আচ্ছা, তার মানে চোঙের বিশেষত হচ্ছে চোঙের উপরের তল আর নিচের তল কেমন হয়? বৃত্তাকার। কেমন হয়?
বৃত্তাকার। আচ্ছা, উপরের তলা নিচের তলের কিন্তু ব্যাসার্ধ মানে ক্ষেত্রফল সব সমান। ক্লিয়ার হলো? আর সাইডের যে তলটা আছে সেটা কেমন হলো? বক্রতল। সাইডের তলটা কেমন? বক্রতল। তাহলে কটা তল হলো? তিনটে। উপরে একটা সমতল, সাইডে বক্রতল, নিচে একটা সমতল। উপরের তল আর নিচের তল কেমন? না না, বৃত্তাকার। উপরেরটা আর নিচেরটা বৃত্তাকার, আর সাইডেরটা আসো সাইডেরটা বক্রতল। আচ্ছা, এবার মনে করো সাইডের, আচ্ছা কাপড় দেখেছো? কাপড়, শাড়ি দেখেছো না? দেখবে যে, আচ্ছা কাপড় না, গামছা দিয়ে ভালো বোঝা যাবে। এটা গামছা নর্মাল, বেশি হাসবো না, হ্যাঁ? এটা গামছা। তাহলে এই গামছাটা যখন পরা হয়, জড়িয়ে পরা হয় না রাউন্ডে, তাহলে গামছা ছিল কেমন? সোজা ছিল। তখন এটা সমতল ছিল, ছিল। আচ্ছা, সমতল যখন ছিল, এর একটা দৈর্ঘ্য ছিল, সেটাকে আমরা এইচ বলবো। এর একটা প্রস্থ ছিল, যেটাকে ক্ষেত্রে আমরা উচ্চতা বলবো, এটাকে বি বলা হয়েছে। যাই হোক, তাই সেক্ষেত্রে গামছা যখন জড়িয়ে পড়লাম, তাই জড়িয়ে পড়া মানে এ তো রাউন্ড আছে, বৃত্ত আছে, বৃত্ত সাইডে জড়ানো হয়েছে না? তার মানে কি বৃত্তের পরিধি যেটা, বৃত্তের যেটা পরিধি সেটাই তো এই এইচ। ক্লিয়ার? আর এখানে উপরের বৃত্তর তল আর নিচের বৃত্ত যেটা আছে, এই দুটো বৃত্তের মাঝখানে যে উচ্চতা সেটা হচ্ছে এই বি। বুঝতে পারলাম? ঠিক আছে। তাই এইভাবে সমগ্র তলের সূত্রটা কি পাওয়া গেল? সমগ্র তলের সূত্র কি আছে বলো? না না, পার্শ্ব তলের সূত্র 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। আচ্ছা, 2 পাই আর এইচ এর মধ্যে 2 পাই আরটাকে আলাদা করো। 2 পাই আরটা কি জিনিস? 2 পাই আরটা, আরে না, তুমি কি ঘুম থেকে উঠে এলে? মানে তুই তখন মা যখন ফোন করেছিল তখন তুমি ঘুমাচ্ছিলে? আগের দিন কি হয়েছিল? বাহ, খুব ভালো। আচ্ছা শোনো, 2 পাই আর হচ্ছে এই বৃত্ত এর পরিধি। কি এটা? পরিধি হয়েছে। আর এইচ মানে এই উচ্চতাটা হলো। তাহলে পরিধিটাকে যদি সোজা করে রাখি তাহলে এরকম হবে, এটা তাহলে উচ্চতা। তাহলে এইটাকে এই সাইড মানে এই বাহুটাকে এই বাহুটা দিয়ে গুণ করলে কি পাবো? ক্ষেত্রফল। ঠিক আছে? বেশি ডিটেলস বুঝতে না পারলে সরাসরি মুখস্থ রাখবো। হ্যাঁ, তুমি শুধু মুখস্থ রাখবা কি, লম্ব বৃত্তাকার চোঙের উপরের তলটা বৃত্তাকার, নিচের তলটা বৃত্তাকার। ঠিক আছে? পার্শ্ব তল এর ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ। 2 পাই আর ইন্টু এইচ হয়ে গেল। আচ্ছা, বৃত্তের পরিধি সূত্র অঙ্কিত কুমার। বৃত্তের পরিধি, আচ্ছা হ্যাঁ ঠিকই বলেছো। বলছে না, আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। হ্যাঁ হ্যাঁ, ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। আগে এবারে তো কুয়োর পাতের অঙ্ক, কুয়োর ভেতরের অঙ্ক, বাইরের অঙ্ক, কি করলে? ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন আসো। পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। ছবির ঘনবস্তুটি ড্যাশটি তল, কটা তল? 3টে। উপরে আর নিচে দুটো বৃত্ত। না, বইয়ে লেখা যাবে না, তুমি খাতায় লেখো। 1 এর 1 কি হবে তাহলে? কটা তল? আর ছবির ঘনবস্তুটি ড্যাশটি বক্রতল, ড্যাশটি সমতল, দুইটি সমতল একটি। আচ্ছা, তোমাদের পরীক্ষার আগে একটুখানি বলে রাখি, তোমাদের পরীক্ষার আগে এই মাসের আগামী মাসের 1 তারিখ থেকে পরীক্ষা হবে। লাস্ট 1 সপ্তাহ আমরা রিভিশন করব। লাস্ট 1 সপ্তাহ রিভিশন হবে। সব সিলেবাস শেষ হবে না, তো আগেই বলে রেখেছো, হবে না। আমার বাবা বলেছে যে প্রথম পরীক্ষার নাম্বার খারাপ হয় তাহলে পড়াবেন। কি করবো, আমার তো 2 নৌকায় পা হয়ে গেছে। 2 নৌকায় পাওয়া হয়নি। কি বলতো, এইটাই হচ্ছে, কি বলতো, এইটা হচ্ছে পরিবেশের চাপ, কিছু করার নেই, প্রকৃতির চাপ থাকবে। ঠিক আছে? এটা প্রকৃতির চাপ। যাই হোক, 1 এর 2 এ আছি। 1 এর 2 হচ্ছে ছবির ঘনবস্তুটির ড্যাশটি বক্রতল ও ড্যাশটি সমতল। তাহলে বক্রতল কটা আছে? একটা সাইডে বক্রতল আর উপর নিচে দুটো সমতল। আচ্ছা, তাহলে একটি বক্রতল, দুটি সমতল। আচ্ছা স্যার, এখানকার সূত্রগুলো সব মুখস্থ আছে? মুখস্থ নেই? ঠিক আছে, তাহলে লিখে নাও। হ্যাঁ,
আচ্ছা দুয়েরটা, আমার বাড়ির পাঁচটি, হ্যাঁ করে নাও। তোমাদের প্রথম পরীক্ষার পাটিগণিতের সিলেবাসটাকে শেষ করে নি। আচ্ছা একটা কথা, উপপাদ্য আসবে প্রথম পরীক্ষায়। উপপাদ্য আমি দেখো অনেক উপপাদ্য আছে, আমি 1000 করাই, তোমাদের দায়িত্ব স্কুল থেকে জেনে আসে যে কোন দুটো করলে একটা আসবে। 34টা ইম্পর্টেন্ট তোমাদের, 34টা ইম্পর্টেন্ট, তাহলে 34টা পরীক্ষার আগে বুঝিয়ে দেবো। মানে লাস্ট এক সপ্তাহ যখন এই রিভিশনের মুখস্থই তো করবা, লাস্ট এক সপ্তাহ মানে পরীক্ষা চলবে আমাদের, রিভিশন পরীক্ষা চলবে, তার মাঝখানে ওই 34-এর উপপাদ্য আমি বুঝিয়ে দেবো, তোমরা মুখস্থ করে নেবো, ঠিক আছে? আস্তে আস্তে হুটো পাটা করে সিলেবাস শেষ করে কোনো লাভ হবে না, ঠিক আছে? দুয়েরটা বলো। তুমি তো স্কুলে গিয়েছিলে, তাহলে ওই সন্দেশ গ্যাস সিলিন্ডার কোন পর্যন্ত দেবে ক্লাস দেবে? হ্যাঁ এই মামার বাড়ি পেয়েছে। বলবেই না না দাদাকে বলবো। পত্রটা দিয়ে দে ওটা তো সাইডে প্রশ্নপত্র দুটো দিতে হবে। আর ভালো আছে। তাও আমাকে দেখাতেই না। আমাদের দেখাবে না। তা বলা যায় কখনো? আচ্ছা দুইয়ের কোশ্চেন, আমার বাড়ির পাঁচটি, এই যে অঙ্কিত কোশ্চেন দেখো, আমার বাড়ির পাঁচটি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ব বৃত্তাকার চোঙের মতো। তাহলে বলো পাঁচটি ঘনবস্তু। এগুলো কোশ্চেন, কারণ 10-এ ওঠা বাচ্চারা অনেকে জানে না যে লম্ব বৃত্তাকার চোঙ কি জিনিস, সুতরাং এগুলোই কোশ্চেন। বলো তোমার বাড়িতে থাকা দুটো হ্যাঁ একটা হচ্ছে চাল রাখার ড্রাম, লেখা আছে নাকি? নেই। আচ্ছা একটা একটা করে বলো, সবাই 5-6 জন আছে হয়ে যাবে। এটা হচ্ছে চাল রাখার ড্রাম হলো, আচ্ছা একটা পেলাম। তারপরে একটা হচ্ছে ইয়ে লম্বা একটা লম্বা একটা আচ্ছা ও লজেন্স কাভার কোনটা? লজেন্স রাখার কৌটো, আরে লম্বা। আমি বুঝতে পেরেছি, হ্যাঁ হয়। আমি বলবো না 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 ও বলবে, হ্যাঁ বলো হবে। কেন উপরে তো আর সে কি হলো মানে, আচ্ছা আমি বলছি একটা সাইড আবদ্ধ করা লম্ব বৃত্তাকার চোঙ, উপরের সাইডে গোল নেই, তো কি হয়েছে? মানে এ দেখো এরকম, এই যেটা কথা কথা এ তো কোটো, আমাদের দুটো মুখ আটকানো আছে, তাই মনে করে একটা মুখ খুলে দিলাম, তাহলে এক মুখ খোলা লম্ব বৃত্তাকার চোঙ হয়ে গেল। তুমি এদিকে তাকিও না। আচ্ছা তাহলে একটা, আচ্ছা আরেকটা কি বললে? গ্লাস, জলের পাইপ, একদম। একটা হচ্ছে গ্লাস হবে, আর হচ্ছে জলের পাইপ। তুমি ঘাটতে শুরু করে দেবে। আচ্ছা এই ইয়ে সুকান্ত বলো, সুকান্ত বলো। জল খাওয়ার জন্য হ্যান্ডেল ম্যান্ডেল থাকবে, ওসব বাদ দাও। আরে লম্ব বৃত্তাকার চোখ মনে হচ্ছে না? মা কোনোদিন বেলুন দিয়ে মারেনি? রুটি বেলার বেলুন, এই বেলন বলেন। ও হ্যাঁ হ্যাঁ, নুরা বলে ওরকম করছো কেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা হচ্ছে রুটি বেলার বেলনি, না বেলন, বেলনি। আচ্ছা স্বরূপ দেখি একটা বলো। লোহার পাইপ, পাইপ পাইপ তো একবার হয়ে গেছে। চিনি কৌটো দাও। বালতি দেখেছো? বালতি, বালতি গুলো হয় সে মডেল হিসাব করছে, চোঙ হওয়ালেই হলো। ও দেখো 10 টাকায়। আচ্ছা ইত্যাদি সসপেন, ওটা আমি জানি না কি জিনিস। ও সসপেন মানে হচ্ছে ওই একটুখানি ঘাড়গুলো উঁচু থাকে, তাওয়ার মতোই হয়, তাই না? ওটা ওই হবে, কোনাগুলো একদম শার্প হলে হতো হবে। বলো কেটে দিলে কি করে? বলছি কেটে দাও না। আচ্ছা 3-এরটা, আসলে না আমি ভুলে গেছিলাম যে পড়া দিয়েছিলাম, ওই বয়েলের সূত্র বন্ধু পড়া দিয়েছিল, আমি ভেবেছি ওটা আগের দিন হয়ে গেছে। হ্যাঁ আগের দিন বলতে পারলে হতো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল আমি মেনে নিয়েছি। হ্যাঁ তুমি চুপ থাকো। আচ্ছা 3-এর কোশ্চেনটা, এবার আসলে অঙ্কে চলে এসেছি।
অঙ্কের আবার পরীক্ষা ছিল নাকি? না না হয়ে গেছে। আমি জানি না আগে- আগের দিন তো বোধহয় আগের দিন সব হয়ে গেছে। হ্যাঁ ওগুলো সব ওই চ্যাপ্টার পুরোটা হয়ে গেছে। তাহলে পরীক্ষা না হলে এই 17 গুলো করেছিলাম না, হ্যাঁ করে দিয়েছিলাম, একটা অঙ্ক আটকে গেল না, হ্যাঁ করে দিয়েছিলাম। পরীক্ষা নেই। বলো নেওয়া হয়েছে। না ওগুলো শর্টের আর পরীক্ষা নেবো না। হয়ে গেছে? আগের দিন পরীক্ষা নিয়েছি, ও কেউ পারেনি। অঙ্কিত অঙ্কিত করেছিল আর সজল করেছিল, ও করেও ভুল করেছে। আমার সজল 24-24 জায়গায় 4 লিখেছে উত্তরে। 24 না 20 কুড়ি। 40 ভুল না করে শুধু 4 লিখে দিয়েছে। আরে মার্জিনটা নিনি। আমি একটু সময় পাই অঙ্ক ঠিক আরে তোমার চারটে ওটা এক সাইডে আছে, এক সাইডে। আর আমি একটু দোষ সবসময় নিজের গায়ে, লোকের না। 11 বছর লাগলো। দোষ তোমার গায়ে। সব তোমার দোষ। এবার বোর্ডের সামনে থেকে সরলে আরো ভালো হতো। আচ্ছা 3-এর কোশ্চেনটা তারা তো দাঁড়াও, কিভাবে টুকছে এরা, শুরু করো। কি গো? অঙ্ক। স্টিলের পাতলা চাদর মানে হ্যাঁ স্টিলের শিট, ওই দরজায় লাগায় না টিন, ওটা স্টিলের আর কি মনে করো, স্টিলের পাতলা চাদর। পরীক্ষা কি বা বলতে ফেব্রুয়ারি মাসে হবে। আমাকে কারেন্টের মিস্ত্রি বলছিল ডিসেম্বর মাসে তোমার লাইন জুড়ে দিয়ে যাবো আমি। কি কারণে কি জুড়বা? ভেতরে ওদিকে কানেকশন হবে, ইনভার্টারের লাইন টাইন পড়বে সঙ্গে। 3-4টে আসলে কেন আসছে না আমি জানি না। কোন মিস্ত্রি? ওই মিস্ত্রির বাদ দিয়ে দাও। না এই রবিবার একটা আসবে বলেছে। কোন মিস্ত্রি নাও? আরে 3-4টে দেখেছি। যেটা আরে যেটা আগে আসবে সেই করো। বিষয়টা না, একটা মিস্ত্রি বলছে আমি যাবো, যাবে না। ওই যাবে যাবে করতে করতে 1 মাস কেটে যাচ্ছে, তারপর আর ফোন ধরছে না। মানে অনুযায়ী কাজ পেয়ে গেছে, এখানে আসবেন বলে দিলে হয়ে যাবে, আমি পাচ্ছি না ভাই ছেড়ে দিলাম। না আমি বলবো না, আমি ফোন ধরবো না, লে তুমি বুঝাও ব্যাপার, হাতই রাখবে বাদিয়ে রাখবো। তা তুমি অন্য লোকে এনে কাজ শুরু করো। হ্যাঁ দে, তারপরে ওই যে হ্যাঁ, অন্য লোক আগের দিনে দরজা ছিল, এক লোক দরজা 4 দিন মাপ নিয়ে গেল, কালকে বানিয়ে দিয়ে দেবো। আবার 3 দিন পরে এলো, আজকে রাত্রে দিয়ে দেবো। আবার আজ তুই রোজ মাপ নিয়ে যাও তো দরজা বানাও না কেন? বলছে মাপটা লিখি কিন্তু ভুলে যাই মাপতে। তারপরের দিন এসে মাপছে, আমি বলছি দরজা বসানো হয়ে গেছে এবার, তুমি মাপছো কেন? বলছে ও বসিয়ে ফেলেছো, আমি কি করবো? এগুলো গেলো মাপ নিল, বলে 2 ঘন্টার মধ্যে দরজা দিয়েছে, ও 1 ঘন্টার মধ্যে দরজা নিয়ে রেডি, 2 ঘন্টার মধ্যে লাগানো কমপ্লিট। ভাবো একবার কাকে দিয়ে কাজ করানো হয়। 3-এর কোশ্চেন থেকে সূত্র অ্যাপ্লাই রোজ মেপে যায়, কি অশান্তি, হাসিও লাগে বলতে। 3-এরটা স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত। আচ্ছা ভালো করে বুঝবা, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি, স্টিলের পাতলা চাদর চাদর শিট পেপার, হ্যাঁ টিন দেখেছো, টিন প্লেন টিন দেখোনি? না দেখে থাকলে আর দেখে নেবা তারপরে বলবো। ওই ওটাই মনে করো স্টিলের তৈরি, ওটাকে বলে স্টিলের পাতলা চাদর, ওটা তো ভালোই মোটা। ওটাকে বলে। যাই হোক, তাহলে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, আচ্ছা ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি। ঠিক আছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ কার হয়? ব্যাস আর ব্যাসার্ধ কিসের হয়? বৃত্তের হয়। তাহলে ড্রামের মধ্যে বৃত্ত কোথা থেকে এলো? ওই যে মাথায় দুটো বলে। হ্যাঁ আগে সবাই শুনো, আগে সজল সবার আগে এসছে। ড্রামের, এরা আমি তো এসছি তো। আমি আসলাম দাদা দাদা বলো। আচ্ছা আমি এখন অঙ্কে আছি তো, তুমি যেন বকো না। কাকে বলি? এই শুনে নাও, বুঝতে পারিনি। এটা হচ্ছে চোং মানে ড্রাম। এই ড্রামের শোনো শোনো আরে চোখ বলছে কোনটা গেল না, আমি বলছি সেই চোখ লাগে যে গানে ওই চোখ লাগে কোনটা। এতক্ষণ 2 নম্বরের কোশ্চেনে কি লিখলি তুই? আমি তো কি লিখলি? চোং দেখবা, এই দেখো, এখানেও একটা চোং আছে, ওই তো তোমার পেটটা। এটাও তো চোখ। এই যে এই মাথা গোলাকার, এই মাথা গোলাকার, এর উপরে লম্বা, সাইডে গোল, তো এইরকম জিনিসপত্রকে বলা হয় চোং। মুটকিটা লাগিয়ে দিই, হয়ে যাবে এটা চোখ। মুটকি খুলে নি, খুলে বাজে এটা চোখ। ও হ্যাঁ মাথাটাও গোল ছিল তো, দেখ ঠিক আছে। তাহলে তুমি এইভাবে ধরতে পারো। কেন বলে এইভাবে ধরতে তো পারবে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে এখন কোশ্চেনে দেখো, যদি এই অংশের বৃত্ত হয় তাহলে বৃত্তের একটা কেন্দ্র থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে কেন্দ্র থেকে ওই ভাই সরব দিতে হবে। দাদা
ওরা সরকারি বলে ওই গান গান হইছো না না, আমি কি বলে এই শুনে নাও, যে কোনো বৃত্তের কেন্দ্র থাকবে, কেন্দ্র থেকে, আচ্ছা বৃত্তের এই সাইডের যে অংশটা, এই যে এই রাউন্ডটাকে কি বলা হয়? বৃত্তের রাউন্ডটাকে কি বলা হয়? আরে বাবা, ভেতরে তো ক্ষেত্রফল, বাইরেটা কি বলা হয়? পরিধি। পরিধি। ঠিক আছে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর পর্যন্ত একটা দাগ যদি জানি, এটাকে আমরা বলবো আর, মানে ব্যাসার্ধ। এটাকে আমরা কি বলবো? আর মানে ব্যাসার্ধ। এর কোশ্চেনের দিকে তাকাও। স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ভালো করে বুঝতে হবে, ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, তার মানে কি? ব্যাস মানে কি? কেন্দ্রগামী বৃহত্তম জ্যা, মানে ব্যাস মানে পুরোটা, ব্যাস মানে পুরোটা, এতটা হচ্ছে ব্যাস। ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে পুরো ব্যাস যদি 28 হয়, তাহলে আর এর মান কত? আর মানে 14, আর মানে ব্যাসার্ধ কি হয়েছে? ও বাজু, বলছি কি এই জিনিসটা আর মানে 14 আর মানে 14। ফোন করে বাজুক না, একটু বাজুক। সরকারি ফোন করে ও না ফোন হ্যাঁ, বলো বলো। হ্যাঁ আর মানে 14 সরকারি ফোন না না, আর মানে 14 না, এটা এই অঙ্কের ক্ষেত্রে, মানে এই 3 নম্বর অঙ্ক 3 নম্বর ক্ষেত্রে। পরেরটা বলছি কি, ড্রাম দিয়ে তৈরি করতে যদি 2000 না, হ্যাঁ ছবি আঁকবাম, 2008 16 বর্গমিটার। আচ্ছা অঙ্কিত বলছিল না চালের ড্রাম, ড্রামের বৈশিষ্ট্য কি হয়? গ্রামের ড্রামের বৈশিষ্ট্য হয় হচ্ছে, ড্রামের চোঙই হয়, নিচের দিকটা বৃত্তাকার হয়, শুধু নিচের দিকটা আটকানো থাকে, উপরের দিকটা খোলা হয় যাতে এর মধ্যে চাল টাল রাখা যায়। এখন কোশ্চেন বলছে ঢাকনা সমেত, তাহলে ঢাকনা সমেত, ঢাকনা সমেত মানে কি হলো? এর উপরে ক্ষেত্রফল পাবো, নিচের ক্ষেত্রফল পাবো, সাইডের ক্ষেত্রফল পাবো। ক্লিয়ার? মানে সমগ্র তলের ক্ষেত্রফল। লেখো, আর বাদ না, হয়ে গেছে। বড়গা বাইরে আমি তোমাদের এই অঙ্কটা করে নিয়ে ব্যাক করবো, তুমি লেখো। লেখো যে ড্রামের ব্যাস সমান সমান 28 সেমি, ড্রামের ব্যাস 28 সেমি, অতএব ব্যাসার্ধ আর সমান সমান 28/2 সেমি। আচ্ছা ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যাবে। অঙ্কিত, 28 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? আজকে দুটো বার করে 14 বাবা 14 পাবো, তাই না? তাহলে ব্যাসার্ধ পেলাম 14 সেমি। ঠিক আছে, আচ্ছা দেখো এবার লিখবো ধরি। ধরি ড্রামের, ধরি ড্রামের উচ্চতা সমান সমান এইচ। 28 কিলো না 34 কিলো হ্যাঁ বলো, এটা এটা 28। ইংরেজিতে তো ওয়ানে বড় মনে হচ্ছে। ও আমরা ইংলিশ অঙ্ক করি না বলছে আমরা ইংরাজিতে অঙ্ক করি। তো ছুটি তুমি চলে যেতে পারো। না পরে আসবে তাড়াতাড়ি চলে যাবে। আরে 7:30 বাজেনি, এখনই বলছে ছুটি দেবা। কটায় পড়া? 8:30টায়, হ্যাঁ। আচ্ছা আমি এই অঙ্কটা হয়তো আর 4-এর অঙ্কটা করবো, তারপর তো পড়া দেবো। সূত্র ভালো করে মুখস্থ করো তারপরে। আচ্ছা ধরি ড্রামের উচ্চতা সমান সমান 8 সেমি, সূত্রগুলো মুখস্থ করে আসতে হবে পরের দিন। আচ্ছা তাহলে অতএব প্রশ্ন অনুসারে, আচ্ছা একটা কাজ করো, আমাকে বলো যে তাহলে ড্রামের সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করবো নাকি কম হিসাব করবো? আর সমান সমান 14 সেমি। বললাম যে সমতল, কি মনে হচ্ছে? 8 তো বলেই দিয়েছে তাই তো লেখা আছে, তুমি কি দেখছো সামনে বসে? নিচের লাইনটা লিখবে কেন তুমি আর নিচে লাইন লিখবো কেন? সমান নিচে সমান দিয়ে 28/2 মানে 14। ও লাইন তুমি যে নতুন অঙ্ক শিখছে। আচ্ছা তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি চোঙের? পাই আর স্কয়ার 2 পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের, খুলে দেখ দেখে বল 2 পাই আর স্কয়ার কবে থেকে হলো? 2 pi r into h plus r 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর, তাহলে কি লিখবো? 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর। কি হয়েছে গো? ও সিওরির খাতা হলো, ওটা আমি হয় যাই হোক, সমান সমান দেখো। কি বলছো এইবার ও, আচ্ছা। ভালো বিন্দু দিয়েছে দেখলাম। ও ভালো বিন্দু দিয়েছে। আর একদম এটা আই ফ্রেন্ডের কথা 2 8 1 6, ঠিক আছে। ফ্রেন্ডের কথা ঠিক আছে
অন্য খাতা আইডিয়া নেই বর্গ বর্গ কিছু লিখতে হবে না বলো। দাদা বলে আচ্ছা এই শুনে নাও জিনিসটা আমরা কি করলাম দেখো। কোশ্চেনে বলেছি কি ড্রামটা সমগ্র পুরো ড্রামটা বানাতে 2816 বর্গ সেমি স্টিল এর স্টিলের ওই চাদর লেগেছে। তাহলে স্টিলের চাদর লাগাবে কোন জায়গায়? ওইটা পাইছি এরকম ঢাকনা বানাবে, সাইড বানাবে, তলা বানাবে, তাহলে সমগ্র তল হয়ে গেল। তার মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান এইটা। তাহলে দাঁড়াও আমি বলতে দাও। এখানে আমি সমগ্র তলের সূত্রটা লিখে দিয়েছি, হয়ে গেছে সমান সমান এইটা। এখানে আমরা আর এর মান জানি, আর এর মান বসাবো, তাহলে আমার শুধু পড়ে থাকবে এইচ, আর পায়ের মান আমরা জানি 22/7। ঠিক আছে, প্রশ্ন অনুসারে করে সূত্র লেখা যায় না কে বললো? সূত্র লেখা যায়, সূত্র তখনই যায় যখন তার সঙ্গে কিছু সমান করার থাকে। মানে প্রশ্ন অনুসারে লিখতে হয় কিছু কিছু সমান করার জন্য। 3.14 লিখলে না ওই লাস্ট থেকে পয়েন্টে উত্তর মেলে না। স্ট্যাপলার তো দেওয়ার ব্যবস্থা, স্ট্যাপলার কি করে আটকাবো? আরে ওর সঙ্গে লাগবে না তুমি আপাতত না এরকম মাথার উপরে ভারী অশান্তি। রে বাবা কত সেলাই করা আছে ধরো তাড়াতাড়ি পিন মারো। আচ্ছা বাম, ওরা আচ্ছা আরে আচ্ছা পায়ের, কত দিকে বল হ্যাঁ বলো বলো। ওরা সেই স্টিলের যে পাতলা দাদাগুলো তো সেই মাছটা এটা এখানে আমি রেখে দাও মাছ রাখি দিচ্ছি হ্যাঁ ট্রে, ওগুলো স্টিলের না, ওগুলো টিনের হয়। ঠিক আছে, ওগুলো স্টিলেরও পাওয়া যায়, ওই একই রকম। তুমি অঙ্ক করো ঠিক আছে। আচ্ছা 2 পায়ের মান 22/7, আর এর মান কত? 14। আচ্ছা ইন্টু এইচ প্লাস আর এর মান 14 সমান সমান 2816। আচ্ছা 7 দিয়ে কাটাকুটি করলে 7 দুগুণে 14 হয়ে গেছে। তাহলে পেলাম কি দেখো, এদিকে তো এদিকে 2 এদিকে 2, তাই 2 দুগুণে 4, 4 দিয়ে 22 গুণ করলে 4 দিয়ে 22 কাটাকাটি করো। 88। কোন দিকে? ওইদিকে। এটার সঙ্গে এদিকে কেটে দেবো না গো, অত কাটাকুটি। আরে ওই নিচে 32। ঠিক আছে বাবা, আমি এক লাইন বেশি করি তাও বেটার। আচ্ছা 88 ওকে। এবার কাটাকুটি করি। কি হলো দেখ? দেখি 4 দিয়ে কাটো 22, 4 দিয়ে কাটো 4 7 28, 0 4 4 16। আচ্ছা 22 আছে 2 দিয়ে কাটো 32। 11, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 2 দুগুণে 4। এবার তুমি 11 দিয়ে কাটো, 3 11 33, তাহলে হলো 32। ঠিক আছে, তাহলে বা এইচ সমান সমান, বা এইচ সমান সমান 32 মাইনাস 14। ব্যাপারটা হচ্ছে এখানে যে 14টা ছিল প্লাস আকারে ছিল, এদিকে এলো মাইনাস আকারে। তাহলে বা এইচ সমান, আচ্ছা 32 থেকে 14 বাদ দিলে কত হবে? কত? 18 হবে, ঠিক বলেছো। তাহলে অতএব কি লিখবো? অতএব ড্রামটির উচ্চতা সমান সমান 18 সেমি। হ্যাঁ এটাই উত্তর। ওষুধ দেখো উত্তরটা মিলিয়ে নাও। উত্তরটা লিখে নাও। কি হলো অঙ্কিত? দাও ওটা, দাও রেখে দিই তাহলে। ওরা শূন্য না 6 লিখে দাও 704, 704 দাও। গ্রামটির উচ্চতা গ্রাম নিয়ে যাও এতক্ষণ আমার সঙ্গে ছিল ধরেও রাখতে হবে না না ধরে রাখা যায়, এটা হারিয়ে যায় আসলে, ওই জন্য এখানে রেখে দিয়েছি। না না ব্যাগে কেউ ঢোকায় না। কি বলতো এই বইপত্রের মধ্যে কোথায় রেখে দেয়, ওই জন্য খুঁজে পায় না। কি দেবো? টেনা, টেনা। ও নেতা নেতা টেনা। বুঝলি এই সিস্টেম ঘুরে ফেরা গাড়িতে তোরা কালকে পাক মেরেই যাচ্ছিল আবার কত ভালো না বাচ্চাদের ক্লাস কি দেবো পাক মেরে বেড়ায় বাচ্চাদের কাছে ভালো হয়। নৃত্য হচ্ছিল কালকে ভালোই করেছিল আমার বাবা নৃত্য বাউল আমার নৃত্য
স্ক্যানার দিতে ও দাঁড়াও আমার বিছানায় যাবো। আচ্ছা, বিজ্ঞানের এই অধ্যায়ে সকল কোশ্চেন লেখানো আছে। ওটা ভুলে যাচ্ছে আজকে এবার বিজ্ঞান পড়াবো আরাম পড়াতে হবে না। অঙ্কের সূত্রগুলো ভালো করে মুখস্থ করে আসবা, নাহলে অর্ধেক জিনিস বুঝতে পারবো না। হ্যাঁ, আজকেই শেষ, এইটুকুনি শেষ। ক্লাস 10 বুঝে দাও বুঝে দাও বল বুঝে দাও না 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 হ্যাঁ হচ্ছে গরম করে করবে না ওখানে থাক। যদি বাস্তব ভিডিও 24। আচ্ছা, ওদের মতো দি পেজ নাম্বার 146 শুধু বুঝলাম, কিন্তু বই গেল কোথায়? বই কোথায়? আমার দিকে তাকাচ্ছে কেন? বই কোথায়? আমার দিকে ওই ও নিচে নিচে আরে ওরা নিচে ও নিচে রেখে দিয়ে আমাকে বলছে বই কোথায়? দাদা পাচ্ছে ঘুমে দোল কাটবে দাদা এখন হ্যাঁ, বললাম বই গেল কোথায়? ও দাদা আজকের একটা ঝামেলা হয় না। বই বই খুব ভালো। আচ্ছা, লেখো। আচ্ছা, 1 থেকে 9 পর্যন্ত চেষ্টা করে আসবা। আমি পরে আসবো আচ্ছা, সঙ্গে এই অধ্যায়ে সকল সূত্র মুখস্থ করে আসবা। মুখস্থ করে বাড়িতে ভালো করে যদি না লেখো, এই অধ্যায়ের সূত্র কিন্তু সব ফার্স্টে ভুলবা। সব থেকে জটিল এর পেঁচালো সূত্র, মানে এক গাদা আর+h ভুল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। মুখস্থ করতে হবে, নাম্বার ওঠানোর জায়গায় এই চ্যাপ্টার গুলোতে, কারণ এই অধ্যায়গুলো খুব ছোট ছোট হয়, আর এর মধ্যে থেকে কোশ্চেন আছে, আরামসে পারবো। কালকে ওই দাদা মানে আমাদের ঘুরছে এই শুধু তুমি বকো না তো মেলা মেলা করে। আমাদের কাটাকাটি করে 704, হ্যাঁ। 12টা। আমি এসেছিলাম কটায় তো মালিকের সাথে গেছিলি আরে মা আমাকে আবার বাড়িতে ছিলেন? মালিকের সাথে গেছিলি আমি শেয়ার নিয়ে গেছিলাম ছেড়ে দাও, ছেড়ে দাও। দোকানেই তো আছে, এটা নিয়ে এসো, রেখে দেবে জায়গাটায়। না না তোমার তো পাইকারি দামই পড়বে, মঙ্গলবার। তোমার তো পাইকারি দামই হয়ে যাবে, বেশি খরচ হবে না। সত্যি তুই ওদের সাথে না না মা আমাকে জোর করে পাঠিয়ে আমি গেছিলাম একদিন, অনেকদিন আগে, কি কথা ওই এই টেবিলের দাম শুনতে। কত একই তো বললা না 5000 টাকা কি মনে নেই, তাও 1 বছরের দোকান, মানে তখন তখন খুলেছিল, তখন অতগুলো ঘর ছিল না। এমনিতে সাথে গায়ে দিয়ে যাচ্ছেন দেখি। বাহ, ও এই যে চা মুড়ি বিস্কুটের আয়োজন করি নাকি? হ্যাঁ, এই দিকে সুমিরা আমার দিকে ওদের সাথে সুমি হ্যাঁ আমি ওকে ওরা কি আমরা কোনো বাড়ি রান্না করা ভাত হয়ে গেল আর আচ্ছা, সজলের কাছে কোশ্চেন লেখা আছে না এই অধ্যায়ে? এই অধ্যায়ে হোমস্টে গেছে আসলে প্রিপারেশন সাথে আমার ধাক্কা লেগে যাচ্ছিল চাঁদের আকাশ সবাই গেছে কাল দাও আইটারে প্রিপারেশন সাথে আমার ধাক্কা লেগে যাচ্ছে পার্থ কবে আসছে না? মানে আমি এখানে আসছে আজকে। সামনে চলে যাচ্ছে। ওর কাছে কি আসছে দাদা রাত যাচ্ছে। আমি জানি না। পার্থ আজকে আসছে? পার্থ, ও পার্থ কি? বুঝতে পেরেছি, আমার পার্থ সারথী, হ্যাঁ। ওই ও এমনি ও কমেডিয়ান, এ গান মান করবে না হয়তো, একটু কমেডি করে চলে যাচ্ছে। সিঙ্গার, ও সিঙ্গার, ভাঙা গলায় গান করে শুনিয়ে দেবে। ও স্টেজে এসে বলবে যে আমি গায়ক নই, আমি কমেডিয়ান, তাও তোমাদের গান গেয়ে রিকোয়েস্টে গান গেয়ে শোনাবো। পারতো দিয়ে ভাঙা জোড়া সাইকেলের মতো প্যাপু করে আওয়াজ হবে গলায়, ও শুনে চলে আসবা। খাও তো। ওই ডিপ পুরো মারি মুখে ব্যাস করতে দাঁড়া কেন ভালো শুধু তো একটা নেই একটা ভোজপুরের গান রয়েছে না কি গান ছিল আচ্ছা, বলছি যে আচ্ছা, যারা যারা মেলা নিয়ে আলোচনা করতে চাও তারা নিচে চলে যাও, দিয়ে আলোচনা করো। তুমি ওখানে গল্প করতে দাও আমরা না, কোনো গল্প হচ্ছে না, ফালতু বকে। তুমি পারতো এই শোনো, বই বার করো, বই বার করো, তাদের বই বার করো। আজকে অনেক টাইম আছে, অনেক পড়া হবে। তারপরে একজনের পড়া দিয়ে দেবো না। বাবা। 1 সপ্তাহে একটা দিন হবে না কেন? এক সপ্তাহ তুমি ভাবলে তো হবে না, এক সপ্তাহ দেখো অমিতদের পড়া আছে
আমি একটা কথাই বলবো, ওসব বড় পড়তে হয় না, ওসব ফেলে দাও, শুধু আমারটা পড়বা। তাহলে তোমারটাই পাস করা হবে, ফেল করবো। ওইটা ফেল করবা। এই তারপরে আমাকে বাড়ির লোক দিবে। কেন বাইরে তো লাথি মেরে বের করতে পারছি। সেই একবার বললে আমি সবাই ঠিক আছে। কি একবার বলছি? কে? ও তাই। এর আগে বাড়ি না, এ চলু। এর আগে বাড়ি। এ চলু। এর আগে তো শুরু করে হ্যাঁ, যে করেছি আমি। স্যার বলে দেয় আমাকে। তাই তো বলতে দিলাম। এরা বইলা নিয়ে যেতে টেস্ট করে দিতে বয়স তোর বাবা নাও শুনে নাও, সবার প্রথমে হচ্ছে কি গো, ও কিনে ফেলে, ও কত মোটা। হ্যাঁ এটাই তো 2025 বল্টু। আগেবার তো এর না, হ্যাঁ মোটাই ছিল এবার। এটা কি বল্টু। ভলিউম 2 না, ওরা সর্বমানের দিদিতে দিদিতে আছে। কি দেখবো, আমার কাছে রে। কোশ্চেন আছে দেখুন। আচ্ছা এবার লাল কালি দিয়ে লেখা আছে দেখো না, হ্যাঁ। লাল কালি দিয়ে লেখা আছে না, গোলাপি কালি। এর টাকা দিয়ে বই কিনতে। এটা আবার বই হলো না, আমার কাছে যে ভলিউম 1 একদম। এটা প্রশ্ন ছিল কই? টাকা দিয়ে বই কিনে বাইরে নিয়ে গেলে বলবো না। তা চেঞ্জ করে। এই যে দেন মোটা বই এটাই প্রবলেম, লাগবে। আমি কেন এই চেক নেব বই? মোটা বই এটাই প্রবলেম, যে কোনো তুমি মোটা বই কেন উপরে পেজ খুলে যাবে। কাপড় ছিঁড়ে দেবো এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সায়েন্স আর গুলো পাঠ করি, এত মোটা বই নিয়ে ঘুরে বেড়াবা। দিব আমি? এই না না না, সেট সেট আচ্ছা তুমি বইটা ব্যাগে ঢুকিয়ে নাও। এগুলো কি জিনিস এগুলো তো দেখতে ওগুলো হচ্ছে এসইও, আমি জানি ওটা কি, ওটা কোন অধ্যায় থেকে কটা কোশ্চেন এসছে সেটা ওখানে দেখানো হয়েছে। আমাদের দরকার লাগবে আচ্ছা ওর বইটা ওকে দিয়ে দাও, ছুটির সময় দেখবো। আমাদের এটা লাগবে এটা তোমাদের এসইও আমি করে দিয়ে দেবো, ঠিক আছে, চিন্তা করো না। তোর গল্প করা না বল্টু। আমি লাস্টে টেস্ট পেপার করাবো, আর নিজের তৈরি অনেক কোশ্চেন পেপার করাবো, আর বিগত 10 বছরের কোশ্চেন করাবো। না, আমি বই দিবা এগুলো পারবো না, তোমাকে 10 বছর পুরনো বই। হ্যাঁ সেটা এখন কি হবে, সিলেবাস শেষ হবে তারপরে। আচ্ছা নাও, সর্বপ্রথম হচ্ছে জানতে হবে যে পিভি লেখচিত্র কি গো, আমার কোশ্চেন আছে আমার কাছে। আচ্ছা, মোবাইল লিখে শুরু করছো? আরে না না দিচ্ছে নাকি? না না, আমার কাছে আমার বয়েল ও চার্লসের সম্মিলিত রূপ, 12 পেজ থেকে তো পড়াচ্ছো? হ্যাঁ পেজ নাম্বার 12 হয়েছে, বয় গুলো আগে কোথায় দেখো? চাল পেজ নাম্বার আছে 12, একদম নিচের দিকে চলে আসো, দেখো লেখা আছে চার্লসের সূত্রের বিবৃতি। দেখো চার্লস কি বলেছিল, চার্লস বললো যে বুঝিনি। কই জানি সূত্র? ও আচ্ছা 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 পেছন ও আমি পারি। এইটা তোমার পেতে হবে না, কি বইয়ে না প্রশ্নে? বইতে 12 নম্বর পেজে, আমি বললাম 12 নম্বর পেজ, ও খাতায় খুঁজছে। 12 নম্বর পেজে নিচের দিকে দেখো লেখা আছে চার্লসের সূত্রের বিবৃতি। হ্যাঁ আমি খুঁজছি বইয়ে। ঠিক আছে। প্রশ্নের খাতায়। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলছে কি চার্লসের সূত্র তিনি বললেন যে গ্যাসের ক্ষেত্রে চার্লসের সূত্র দিলেন, বলেছেন যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 করে হ্রাস পায়, 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বৃদ্ধি বা হ্রাস মানে, বৃদ্ধি মানে আয়তন বেড়ে যায়, হ্রাস মানে আয়তন কমে যায়। আচ্ছা এখন 1/273 অংশ কেন বললেন, ব্যাপারটা হচ্ছে 273 ডিগ্রি টেম্পারেচারকে পরম শূন্য মানে -273 ডিগ্রি সেলসিয়াসকে বলা হচ্ছে কি পরম শূন্য উষ্ণতা। পরম শূন্য উষ্ণতা মানে কি, পরম শূন্য উষ্ণতা দেখো সাধারণত আমরা জানি যে আমাদের নর্মাল যে ঘরের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতায় জল কেমন হয়, তরল হয়, তাই তো। পারদ কেমন, জল তরল হয়, পারদ কেমন হয়, পারদ তরল হয়, তাই না। লোহা কেমন হয়, কঠিন হয়ে যায়। আচ্ছা লোহাকে বাষ্পীভূত করতে গেলে কয়েক হাজার ডিগ্রি টেম্পারেচার লাগবে, ঠিক আছে। বাষ্প করতে, লোহাকে বাষ্প বানাতে গেলে, লোহাও কিন্তু বাষ্প হয় না তা না, অনেক টেম্পারেচারে নিয়ে গেলে লোহাও বাষ্প হবে না, আমার বাড়িতে অত ক্ষমতা নেই। ওটা কার বসে ওটা একটা মেয়ে ফেলে গেছে, বউটার চাঁদা। হ্যাঁ আচ্ছা, কিন্তু ঘরের উষ্ণতায় লোহা কেমন হয়, কঠিন হয়, তাই না। আচ্ছা ঘরের উষ্ণতায় জল কেমন, তরল। আবার দেখো 0 ডিগ্রি টেম্পারেচার জল কেমন, আবার কঠিন হয়ে যায়। তেমনি গ্যাসও ঘরের উষ্ণতায়
তরল কঠিন না গ্যাসীয়? ঘরের উষ্ণতায় ঘরের উষ্ণতায়। ঘরের উষ্ণতা আর বাইরের উষ্ণতা একরকম। ঘরের উষ্ণতা আলাদা, ঘরের টেম্পারেচার কম থাকে, যেটা 25°C। কেমন হয়? ঘরের উষ্ণতায় গ্যাস কেমন থাকে? বলো গ্যাসের অবস্থা কেমন হয়? কঠিন, তরল, গ্যাসীয়? তরল হয়। তরল হয়। গ্যাসীয় হবে তো। গ্যাসের ভিতরে থেকে তরল হয় আর বাইরে বের করে গ্যাসীয়। গ্যাসের ভেতরে না, গ্যাসীয় হবে। এই যে ঘরের মধ্যে অক্সিজেন আছে তো, নিচ্ছ তো, তো অক্সিজেন তরল আছে না গ্যাসীয় আছে? গ্যাসীয় আছে। আচ্ছা, অক্সিজেনকে যদি অনেক ঠান্ডা করা হয়, ঠিক আছে, ঠান্ডা করলে দেখা যাবে কি অক্সিজেনের আয়তন প্রতি ডিগ্রি উষ্ণতায় কমছে কত করে? কতটা করে কমবে? লেখা আছে বইতে। 0° উষ্ণতায় অক্সিজেনের যে আয়তন তার 1/273 অংশ করে কমবে। হয়ে গেছে? আমি উষ্ণতা কমাচ্ছি মানে কি আয়তন কমবে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে তাহলে যদি এই অক্সিজেনকে আমি -273°C যদি নিয়ে যাই, অক্সিজেন কঠিন বরফে পরিণত হয়ে যায়। মানে অক্সিজেন তার গ্যাসের যে ধর্ম সেটাই ভুলে যায়। হ্যাঁ হ্যাঁ, বরফ পড়ে হচ্ছে। ঠিক আছে, গ্যাস লাইট দেখেছো না? এই গ্যাস লাইট নাকি দেশ লাইট খুব পরিচিত। গ্যাস লাইট দেখেছো? গ্যাস লাইটের ভেতরে যে গ্যাস থাকে সেটা কি অবস্থায় থাকে? লিকুইড অবস্থায় থাকে না? তার মানে কি পেলাম? যদি গ্যাসকে চাপে রাখা যায় তাহলে গ্যাসের আয়তন হ্রাস পেতে 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 গ্যাস কিসে পরিণত হয়ে যায়? তরলে পরিণত হয়ে যায়। এবার একটা জিনিস বুঝবে, তাহলে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে আমরা গ্যাসের নিয়ে চার্লসের সূত্রমূত্র বললো, তাহলে গ্যাসের ক্ষেত্রে গ্যাস যখন অধিক চাপে রেখে গ্যাসকে লিকুইড বানিয়ে ফেলছি, চার্লসের সেই সূত্র মেনে চলবে কি চলবে না? চলবে না, কারণ চার্লসের সূত্র কার জন্য? গ্যাসের জন্য, লিকুইডের জন্য তো না, তাই না? আচ্ছা, 13 বেজে চলে আসো। কি রে? কোশ্চেন পড়ানোর পরে যখন আমি জিজ্ঞাসা করবো কোশ্চেন করবো তখনই করবো, তার আগে করবো না। এখান থেকে পড়া তো। কি গো? এখান থেকে হ্যাঁ, ওখান থেকে। যেমন 10 থেকে পড়া। কি করতে পড়ার কি করতে ওর আপন আচ্ছা, যখন পড়া দেবো তখন আমি বলে দেবো আরেকবার। একবার দাঁড়াবো, ঠিক আছে। তুমি হচ্ছে আগের দিন পেজে 10 এর চার্জ পড়াগুলো নিতে তাহলে এক্সট্রা আর হচ্ছে বাড়িয়ে দেবে। বলতে পারি। আরে না তুই তো বাড়ি বলছিস। সেটা তো আমি বলে দেবো না, তুমি চিন্তা করো না তো। পড়াটো আমি কি পড়ে যাবো এমন কিছু পারবো না, পেঁচানোর কিচ্ছু নেই। না, আমি পড়ে এত কিছু বলছি আমি জানি না। আবার বকে। আমি কি বলি? পরে কি এই ক্লাস না আরেকটু দেখছো নাকি এখানে? ওই তো নিচে চার্লসের সূত্র থেকে তো। এই দু পড়ে না না? দাদা পড়া দেইনি এখন। তুমি রিডিং পড়ো তাহলে। ঠিক আছে, চলো চার্লসের সূত্র থেকে আচ্ছা, পরম শূন্য উষ্ণতার কথা জানা যায়। দেখো দেখো লেখা আছে যে স্থির চাপে, এই যে এই জায়গাটায়, অর্থাৎ স্থির চাপে ও কুইলো না দেখো। -273° খোঁজো, দেখো ওখানে লেখা আছে স্থির চাপে -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়। এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। ঠিক আছে, সূক্ষ্মভাবে যদি পরিমাপ করা যায় পরম শূন্য উষ্ণতার মান -273.15°C হয়। ঠিক আছে, মুখস্থ রাখবো। অনেক ধন্যবাদ। বাবা আজকে এটা কোশ্চেন পেজ ঠিক আছে, কবে আসবে? মিস্ত্রি যবে আসবে তার কয়েকদিনের মধ্যেই চলে আসবে। প্রজেক্টটা। তাহলে আমরা আগে পড়ে এবার যেন চলে বলিস প্লিজ স্ক্রিন বোর্ড। এই লঙ্গি। ওই লঙ্গি দে পড়ে আমরা আচ্ছা, তোমাদের আমি কথা বলতে মানা করেছি তো, ওকে বারণ আধ ঘন্টা পড়াতে দাও। না ওকে বারণ করেছে। দুজনকেই বলে, সবাইকে বলছি, ফালতু কথা বলবো না, বেশি বকে এরা। ও তুমি বলবা, বলো। আমি বলবো ও বলবে কেন? The height. ও আয় তুমি, ঠিক আছে। আর কেন না না? আচ্ছা, পরম স্কেল, Impossible. কেলভিন স্কেলের নাম শুনেছো? শোনোনি? আচ্ছা, কেলভিন স্কেল শুরু হয় -273°C থেকে, তারপরে ও আস্তে আস্তে উপরের দিকে উঠে তারপরে 0°তে পৌঁছায়, তারপরে 100°তে পৌঁছায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে কেলভিন স্কেলে 273 মাইনাস 273 থাকে। হ্যাঁ, মানে কেলভিন স্কেল শুরু করে -273°C থেকে। তাহলে বলছে কি বিজ্ঞানী কেলভিন উষ্ণতার একটি নতুন স্কেল প্রবর্তন করেন যার শূন্য বিন্দু ধরা হয় -273°C কে। এই স্কেলের একদম এই যে নিচের দিকে লেগেছে পরম স্কেল বলা হয়। যেহেতু পরম শূন্য উষ্ণতা নিয়ে এই স্কেল তৈরি হচ্ছে, তাই স্কেলকে কি বলা হচ্ছে? পরম স্কেল। কি বলা হয় স্কেলকে? পরম স্কেল। আচ্ছা, পরম শূন্য উষ্ণতা দেখো বলছে কি চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে 273°C উষ্ণতায়
কোনো গ্যাসের আয়তন শূন্য হয় একে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। বইয়ের নিচে দাগিয়ে আছে, লেখা আছে, দাগিয়ে নাও, গোলাপি কালিতে লেখা আছে পরম স্কেল আর পরম শূন্য উষ্ণতা। পুরোটা আরে হ্যাঁ, সেটা রুলটা দিয়েছে সে একটা ওই তো ওর লেখা আছে আর বললো কত বড় ওই দেখ। এবার চলে আসবো। তখন পেন দিয়ে চালাচ্ছে লাগছে কিন্তু আচ্ছা আমারটা দেখা ও ব্যাগে দেখো, ব্যাগ হয়ে দিবে। আর কামড়ে ও, ও কিছু বলছে না এগুলোর মধ্যে প্রত্যেকে একটা ছিল অন্য কারো জামা দিয়ে ছেড়ে মারলো, এটা আমার মাল। একটা ছিল আমার পেন দিয়ে হাসতে দিল, আমার মাল। আরে না, ওটা নিলে দেখ, আমি এরকম লাগিয়ে দিই। ওই যেটা আমি পেনতে লাগালো না, বলছিল আপনাদের বললাম না একে মার তো দিও। আমার ঘুরাই যাও ওকে মারতো আমি দেখতে পাই আছে আমরা বেশি বলতে এরা একটু ছোট করে কি ভাবছো? কেন আর কি পড়ে? পেজ নাম্বার 15-তে আসো। রাহুল বলতো চোদ্দ পাবো না পেজ নাম্বার 15, চোদ্দ পাবো না অঙ্ক আছে, অঙ্ক করতে হবে না এখন। সে প্রথমটা বলো যাওয়ার ছিল না অঙ্ক করে বাটা মার খাস দরকার। আরে বাবা বেসিক থিওরি আগে পড়ো, তারপরে তো অঙ্কে আসবো। আদর্শ গাছ কারণ এদের এক একটা ছোট ছোট থিওরিতে এক একটা করে অঙ্ক আছে, কোন পৃষ্ঠা থিওরি না জেনে অঙ্ক করা খুব মুশকিল। 15 হ্যাঁ হ্যাঁ, একবারও বলি 15 তারিখ থেকে রিভিশন হয়ে যাবে। হ্যাঁ, এই চ্যাপ্টার তো আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে শেষ হয়ে গেছে চ্যাপ্টার। আচ্ছা, আদর্শ গ্যাস। তো মানুষ হ্যাঁ বলতে পারি বা এত না শুরু করে তুমি এ যারা মন থেকে হেরে যায় তারা পারবে না তো, সবাই কি পারে? এত তাই বলে এরকম একটা ও পেজে দুদিনে শেষ করো দুদিনে শেষ করো এটা সেই একবারে এক লাফে লাগবে বেশি না, এই তাকাবি তো। তোমার বই বেশি পেয়ে যাচ্ছে। এই শোনো না, একটা সমীকরণ আছে, পিভি দু পেজ আছে 9 থেকে 20। সমান সমান কেটি। আচ্ছা, পি মানে হচ্ছে প্রেসার, পি মানে প্রেসার, ভি মানে আয়তন, ভলিউম, ঠিকই বলেছো, ভলিউম মানে আয়তন, টি মানে টেম্পারেচার, আর কে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক। তাহলে চার্লস বলেছিলেন যে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস কমলে বা বাড়লে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যা আয়তন থাকে তার 1/273 অংশ করে ক্ষয় কমবে নাই বাড়বে। সেটাকে সমীকরণে প্রকাশ করলে দাঁড়ায় কি, পিভি ইজ ইকুয়াল টু কেটি। তাহলে তিনি বললেন যে যে সকল গ্যাস পিভি ইজ ইকুয়াল টু কেটি এই সমীকরণটা মেনে চলবে তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। কিন্তু এর কতগুলো প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, দেখো এখানে প্রবলেমটা হচ্ছে পি আর টি, এটা হচ্ছে প্রবলেম। পি মানে প্রেসার মানে চাপ, আর টিটা প্রবলেম। ব্যাপারটা হচ্ছে ভি মানে আয়তন, বিষয়টা হচ্ছে পি প্রেসার। দেখো গ্যাস লাইটের মধ্যে দেখেছো তো যে গ্যাস যখন চাপ অধিক চাপে ভরা থাকে গ্যাস কিসে পরিণত হয়, তরল। তাহলে গ্যাস যদি অধিক চাপে তরলেই পরিণত হলো, তাহলে তরলে পরিণত হলে গ্যাস কি গ্যাস থাকলো, গ্যাসের ধর্মও থাকবে না। বুঝতে পেরেছো? তখন পিভি ইজ ইকুয়াল টু কেটি এই সমীকরণটা প্রযোজ্য হবে না। 2 নাম্বার, গ্যাস তোর বের করে তখন তো এই গ্যাস যখন বের করে, দেখো গ্যাস লাইটের মধ্যে অধিক চাপে থাকে। আচ্ছা, চাপের বেসিক ফরম্যাট হচ্ছে আমাদের বায়ুমণ্ডলীয় চাপ। ওই গ্যাস লাইটের মধ্যে হয়তো কয়েকশো বায়ুমণ্ডলীয় চাপ দিয়ে গ্যাসটাকে ঢোকানো হয়, ঠিক আছে, কিন্তু যখন বাইরে বেরিয়ে এলো প্রকৃতিতে চাপের পরিমাণ কমে গেল, ওই জন্য গ্যাসটা চারিদিকে আয়তনে বেড়ে গিয়ে, মানে তরল গ্যাসটা আয়তনে বেড়ে গিয়ে গ্যাসে পরিণত হয়, গ্যাসীয় পদার্থে পরিণত হলো। ওই গ্যাস লাইট মধ্যে চাপ কি করে ওই তো ফ্ল্যাশ ওরম ভাবে বুঝলে হবে না জিনিসটা। যাই হোক, এর আরেকটা জিনিস, 2 নাম্বার আরেকটা জিনিস, কোনো গ্যাসকে যদি কম টেম্পারেচারে রাখা হয়, কোনো গ্যাসের যদি তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়, তাহলে জানি কি আয়তন আস্তে আস্তে কমতে থাকবে, কমতে থেকে গ্যাসের অণুগুলো এত কাছে চলে আসবে যে তারা কিসে পরিণত হবে, তরলে, এবং তারপরে কঠিনে পরিণত হবে। তাহলে টেম্পারেচার যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি গ্যাস আর গ্যাস থাকছে না, সে হয় তরল অথবা কঠিনে পরিণত হচ্ছে। তাহলে সেক্ষেত্রে পিভি ইজ ইকুয়াল টু কেটি সমীকরণকে মেনে চলবে না, কারণ গ্যাস তো গ্যাসই নেই, এটা তো গ্যাসের সমীকরণ। আচ্ছা, এটা হচ্ছে দুটো সমস্যা। তাহলে এই জন্যই বলা হচ্ছে কি বাস্তব গ্যাস নামে একটা কথা বলা হলো। বলছে কি যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া
পিভি ইজ ইকুয়াল টু কেটি সমীকরণ মেনে চলে না তারা বাস্তব গ্যাস। কি বলা হচ্ছে, যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপ মানে চাপ খুব কম থাকবে, চাপ খুব কম থাকবে এবং উচ্চ উষ্ণতা টেম্পারেচার অনেক বেশি থাকবে ছাড়া, এই দুটো কন্ডিশন ছাড়া, মানে এই সমীকরণটা কার জন্য, চাপ কম থাকবে না বেশি থাকবে, চাপ কম, বায়ুমণ্ডলের চাপ কম, গ্যাস লাইটের চাপ বেশি, কম চাপ বায়ুমণ্ডল। আচ্ছা, আমাদের পরিবেশের উষ্ণতা বেশি 25°C, আর কম উষ্ণতা মানে কি -273°C, ঠিক আছে? তো এটাই বলছি যে এই সমীকরণটা মানতে গেলে দুটো শর্ত মানতে হবে, চাপ হতে হবে কম, উষ্ণতা হতে হবে বেশি। আচ্ছা, তিনি বাস্তব গ্যাস কাদের বললেন, বললেন যে যারা নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা ছাড়াও এই সমীকরণকে মেনে চলে না, ও মানছে না সমীকরণকে, তাদের বলা হচ্ছে কি বাস্তব গ্যাস। তাহলে গ্যাস দুই ধরনের পেলাম, যারা এই সমীকরণটাকে মেনে চলবে তারা হচ্ছে আদর্শ গ্যাস, যারা মানবে না তারা হচ্ছে বাস্তব গ্যাস, ঠিক আছে? এবার যে অ্যাভোগাড্রো বলতে, অ্যাভোগাড্রো জীবনে কিছু করুক না করে একটা সংখ্যা আবিষ্কার করে ও খুশি হয়ে গেছে। অ্যাভোগাড্রোর একটাই সংখ্যা আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা কত বলতো? একদম 6.022 × 10⁻23। এই জিনিসটা আবিষ্কার করে অ্যাভোগাড্রো মানে কি করে আবিষ্কার করলো? ওকে তো মেরে ফুটে রেখে দিয়েছিল। মেরে কুটে রেখে দিয়েছিল। হ্যাঁ, শান্তনু বাবু বলছিল অ্যাভোগাড্রো গল্প এরকম আবিষ্কার করেছিল, বলে ওরা ভেবেছিল পৌঁছান কতগুলো সংখ্যা ওদের বোঝাচ্ছে, তাই ওই বিশাল ইপিটি ছিল বলে। হ্যাঁ ঠিক বলেছো, 6.022 × 10⁻23। না না, এটা ও দেখো খুঁজছে, ক্লাস 9-এ পড়ুনি অ্যাভোগাড্রো সংখ্যা, বইতে হয়তো পড়ে বেঁচে আছে। এই ব্যাপারে অ্যাভোগাড্রো সংখ্যাটাকে পুরো মানে পুনরায় হচ্ছে ওই মানে ইয়ে করে দেখলো। আরো অন্যান্য বিজ্ঞানের পরে রিসার্চ করে দেখলো। না না, ঠিকই তো বলেছো। এই একটা করে এত বড় বিজ্ঞানের নামে জানি। আরে মেরে ফেলেছিল তোকে, কি করে বাঁচাবো? আরে অ্যাভোগাড্রো একটা আবিষ্কার করে, অ্যাভোগাড্রো অনেক কিছু আবিষ্কার করেছে। আচ্ছা শুনে নাও, আগেকার দিনে এগুলো খুব হতো, হ্যাঁ, এইসব কেউ যদি জ্ঞান প্রমাণ করতে হবে তো, তোমাকে আরো 100খানা সায়েন্টিস্টকে প্রমাণ করে বুঝাতে হবে যে এইটা এইভাবে হলো। 100খানা সায়েন্টিস্ট বলে আমি বুঝেছি, ওগুলো বুঝতে পারি, তো তুই আবার বুঝবি, চ আবার বুঝলে হলো, ও আচ্ছা এবার বুঝেছি, ঠিক আছে, তাও না বুঝতে পেরেছো? তো মেরে ফেলবে এখন। মেরে ফেলেছিল তো। ব্যাপারটা হচ্ছে ধর্ম আগেকার দিনে বেশি ছিল আর বিজ্ঞান কম ছিল। ওই ধর্মের লোক এটা বুঝতে পারতো, ওরা জানতো চাঁদ সূর্য তারা, সব আলাদা জিনিস। আমাদের যিশুই সেরা, ভাত বেগুন সব বগাস, ঠিক আছে? তারপরে বিষয়টা হচ্ছে ওই জীবন বিজ্ঞান দিয়েই জিনিসপত্র তাড়াতাড়ি শুরু হয়েছিল। না থাক না, না তুমি তখন দাঁড়িয়ে আছো। অ্যাভোগাড্রো প্রকল্প শোনো, অ্যাভোগাড্রো প্রকল্প হচ্ছে কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের, সেটা মৌলিক হতে পারে যৌগিক হতে পারে, ঠিক আছে, 1 মোল অণুর আয়তনকে মোলার আয়তন বলে। আচ্ছা 1 মোল অণু মানে কি? 1 মোল অণু হচ্ছে তার অণুর সংখ্যা থাকবে 6.022 × 10⁻23 সংখ্যক, মানে কোন জলের মনে করো 6.022 × 10⁻23 খানা অণুকে আমি এক জায়গায় নিলাম, তাহলে বলবো কি 1 মোল জল। চাঁদ সূর্য তারা আমার যিশুই সেরা। হ্যাঁ, ইংলিশ কান্ট্রিতে এগুলো বেশি হতো, আমাদের এখানে তার বহুত দিন আগে এগুলো আবিষ্কার হয়ে গেছে। যীশু খ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর আগে আমরা এগুলো আবিষ্কার করেছি। ওই চার্চের পাশে বলবো সবাই আমার দেখে দেখে আদর শুরু করতে। চাঁদ সূর্য। তুমি ভুলভাল বললে তোমাকে মেরে দেবে, দিয়ে যিশু বানিয়ে দেবে, তোমাকে বলে শিশু, যিশুর নতুন লোক শিশু। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প এই শুনুন। ও যিশু কিভাবে ডাকে কি জানি, ওই হাত পা খুলে থাকবো। আসলে আগেকার দিন ওরম ভাবে শাস্তি দেওয়া হতো, ঘুষ কাটে। যে শোনো, অ্যাভোগাড্রো প্রকল্পে বলা হচ্ছে কি, এই যে যিশু পরে হবে, যিশু পরে না, কোশ্চেন না, যিশুর সঙ্গে অনেকেই তো হয়েছে, তা কেন শুধু যিশুকে নিয়ে হলো? জানি না আমি। কি হয়েছে যিশুর সাথে? না এবার চলেছি অ্যাভোগাড্রো প্রকল্প, পেজ নাম্বার 16। একই সঙ্গে একই একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকবে। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অণু থাকবে, ঠিক আছে? আচ্ছা এক্ষেত্রে তিনি আরো একটা কথা বললেন যে এসটিপি তে স্ট্যান্ডার্ড কি হয়েছে, হ্যাঁ এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন হতো কত, 22.4 লিটার।
এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এইগুলো না জানলে কিন্তু অঙ্ক পারবো না, ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কোশ্চেন ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। বলবে যে এসটিপিতে 22.4 লিটার আয়তনের গ্যাসের মধ্যে কত সংখ্যক গ্যাস আছে? উত্তর কি হবে? 6.022 ইন্টু 10⁻23। বলা হলো যে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, এসটিপিতে 22.4 লিটার আয়তনের গ্যাসের মধ্যে কত সংখ্যক ওই গ্যাসের অণু আছে? উত্তর হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। 6.022 ইন্টু 10⁻23। কোশ্চেনটা ঘুরিয়ে এইভাবে দিতে পারে যে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কোন গ্যাসের অণু সমান কত মোল? উত্তর হবে 1 মোল। উত্তর হবে 1 মোল। ওকে, আচ্ছা বইটাকে চিন্তা তুমি পরে করো, হ্যাঁ? আরে না তুমি বুঝছো না, বইটা কি টাইম দিয়ে বলে কৃষ্ণকে তো আমরা কৃষ্ণের বলে অন্য দিন তো ছেলেপিলে আসবে না, পরীক্ষা নিয়ে কথা বলি। কৃষ্ণের কেন? আচ্ছা আমরা একটা কাজ করি, তুমি আর তুমি নিচে গিয়ে কৃষ্ণলীলা, তুমি গিয়ে যিশু লীলা শোনাও, আমরা একটু পড়ে নি। তোমরা শুনবা, আমরা শুনলে দর্শকও তো দরকার। রাস্তায় দাঁড়াও অনেক লোক দাঁড়িয়ে। এই গল্পটা রাস্তা দাঁড়িয়ে থাকলে কি করতে পারে? আরে হাত ওই গোপাল এই পুরা বইটা আগে পড়া হবে। ওকে দেখবা, তারপরে দেখবে আসলো আমরা আচ্ছা, আমরা বই চলে গেছি, তুই সেই বই পড়। পেজ নাম্বার 16তে দেখো মাঝখানে লেখা আছে গে লুসাকের গ্যাসের আয়তনের সূত্র, হ্যাঁ আছে না? পেজ নাম্বার 16 মাঝখানে দেখো লেখা আছে লুসাকের, হ্যাঁ, গ্যাস আয়তন। দেখো বলছে কি, দেখো বলছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলো মানে যে গ্যাসগুলো বিক্রিয়া করবে, সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। এটা কি দাদু বিয়ে দিয়েছে রে বাস নয়? এবং বিক্রিয়াজাত পদার্থগুলি যদি গ্যাসীয় হয়, আরে আওয়াজ করো না, তবে একই চাপ উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়াগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। আচ্ছা, এখানে গেলুস্টকের গ্যাস আয়তন সূত্র বলছে কি, গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী যে গ্যাসগুলো আছে, বিক্রিয়ক গ্যাস, তারা বিক্রিয়া করার পর যে বিক্রিয়াজাত পদার্থ তৈরি হবে সেটা যদি গ্যাসই হয়, তাক্ষেত্রে আর তুমি বকো কেন গো? আমি একটা কথা বললাম, আর তুমি ওর কথা দিলো। এ তুই পড়া পারবি তো? তাহলে আমি পড়া দিয়ে দিয়েছি, বাদ দাও, আমি পাচ্ছি না অত পড়াতে। এই চ্যাপ্টারটা পড়া থাকলেও তোমার বাড়িতে পড়ে চলে আসবে, বাড়ি চলে যাও। তা পড়ো, তো বকছো কেন? আমি বলছি, আমি একটা আরে একটা কথা বলছি, এরা 4টে কথা বলছে। আমি না এরকম করে না পড়া বুঝতে পারবো না, হয় নাকি এরকম করে? বলছি ইচ্ছা বাড়ছে। একটা কোশ্চেন করে ছোট ছোট করে উত্তর দেওয়া, ঝামেলা মিটে যায় না, বকতে হবে। আমি কিচ্ছু করি না। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলেছে দেখো, গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়ার পরে যে বিক্রিয়াজাত পদার্থগুলো যদি গ্যাসীয় হয়, উৎপন্ন পদার্থগুলির মধ্যে বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। সরল অনুপাত মানে অনুপাত পড়েছো ছোটবেলায়, ওরকম থাকে, ঠিক আছে? তোমার এগিয়ে দিলো তো ছেড়ে গিয়েছে। চিরুক কি? হ্যাঁ, ওই যে নিচে তো তাও ভালো, ওটা ছিলেন, ওটা স্টাইল, ওটা ছেড়ে দাও না। ওটা ওরমই ছিল। শরীরটা যাচ্ছে, যাচ্ছে। তুমি কথা বলো, তাহলে পড়া দাগিয়ে দিতে দেওয়ার দরকার নেই তো, কথা বলো, আমি বোঝাতে পারবো না। পেজ নাম্বার 17তে আসো, এইগুলো পাবা না। তুই রিডিং করো, ও রিডিং করে নাও। ওয়াইল্ড চার্লস ও অ্যাভোগাড্রো, তাই তো? দুটো আছে। একটা আছে। সে বলতে তত্ত্বের কার্যক্রম। আচ্ছা, পরবর্তীতে গ্যাসের একটা সমীকরণ তৈরি করা, যেটাকে বলা হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পি ইজ ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, এন আছে, পি মানে, ভি মানে আয়তন, আচ্ছা টি মানে টেম্পারেচার, এন মানে হচ্ছে এন মোল,
মানে পরিমাণটাকে উল্লেখ করা হলো, ঠিক আছে। আর আর মানে হচ্ছে ধ্রুবক, এই আরটা হচ্ছে কি ধ্রুবক, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কি আরটাকে ধ্রুবক মানে যার মান কোনো পরিবর্তন হয় না। আর কে সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়, আর কে গ্যাস ধ্রুবক বলা হয়, কারণ হচ্ছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই আর এর মান সমান হয়, যে কোনো গ্যাসের ক্ষেত্রে আর এর মান নির্দিষ্ট থাকে, আর এর মানে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, আর এই যে সমীকরণটা আছে এটা হচ্ছে এন মোল গ্যাসের জন্য, এন মোল গ্যাসের জন্য সার্বজনীন না আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। এই যে সমীকরণটা যেটা কি বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। তোমাদের এইগুলো ডিটেলে বলতে গেলে কিছু বুঝতে পারবো না, আচ্ছা শর্টকাটে বল না। শর্টকাটে শেখো। আচ্ছা, গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, এগুলো কি এগুলো ফিজিক্সে আছে নাকি কেমিস্ট্রি? এগুলো এগুলো ফিজিক্সের। ও না 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 না, গ্যাসের তো এগুলো হচ্ছে কেমিস্ট্রিতে থাকবে, কেমিস্ট্রি থাকবে। এখানে কি এই সূত্রগুলো মানে পরে কি মানে যদি সায়েন্স নিন তাহলে আরো বেশি বিশ্লেষণ? না না, অবশ্যই বিশ্লেষণ করতেও থাকবে, কিন্তু বেসিক জিনিস এক। তোমাকে মনে রাখতে হবে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে। আর এর যে শর্তগুলো থাকবে সেখানে শর্ত আরো ডিটেলে লেখা থাকবে যে এই শর্তগুলো আছে, সেই শর্তগুলো অ্যাপ্লাই করে করে মানে এই গ্যাসের জন্য এটা হবে, ওই গ্যাসের জন্য এটা হবে, একটু খেয়াল করে করে করতে হবে, হয়ে গেল। আচ্ছা, এবার এসআইতে আর এর মান, এসআইতে এই আর এর মান, আচ্ছা আর মানে কি, আর মানে আর মানে ধ্রুবক, মানে আর বাদে যদি আর কে এদিকে একা রাখে তাহলে এন আর টি এদিকে চলে আসবে, তাহলে আর সমান সমান সূত্র কি হবে পিভি বাই এনটি, পিভি বাই এনটি। চাপের একক কি, আপনি দেখো প্রেসার, চাপ, নিউটন বাই বল, হ্যাঁ বল বাই ক্ষেত্রফল, বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে পি এর মান নিউটন হ্যাঁ এই সাইডে হচ্ছে তো। হ্যাঁ নিউটন মিটার স্কোয়ার, আচ্ছা বাই মিটার স্কোয়ারকে আমরা m⁻² লিখে দিলাম, ঠিক আছে। বাই থেকে উপরের দিকে তুললে ওই চিহ্নটাকে ওই ঘাতের আগে মাইনাস বসে। আচ্ছা ভি, ভি মানে কি আয়তন, তাহলে আয়তন কি হবে মিটারের কিউব, আয়তন কি হবে মিটার কিউব। আচ্ছা এবার এবার বাই চিহ্ন লাগবে। এন, এন মানে কি মোল, তার মানে কি মোল নিচে আছে না, তাহলে এখানে লিখবো কি মোল ইনভার্স মানে মোল টু দি পাওয়ার -1 হয়ে গেছে। টি মানে এমও এল, আর টি মানে উষ্ণতার একক, দেখো বইতেই দেখো, কেলভিন আরে হ্যাঁ কেলভিন। আচ্ছা কেলভিন কেটা নিচে আছে না, নিচে আনে কে টু দি পাওয়ার -1, সূচকে পড়েছো, ঠিক আছে। এখন দেখো m টু দি পাওয়ার -2 আর m টু দি পাওয়ার 3, m আর m একই জিনিস না, তাহলে ঘাতগুলোর কি হবে যোগ হবে, -2 যোগ 3 মানে কত 1, তাহলে দাঁড়ালো হচ্ছে নিউটন মিটার মোল, আচ্ছা নিউটন মিটার মোল ইনভার্স আর কে ইনভার্স, বুঝতে পেরেছো। এটা হচ্ছে কার আর 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 এর আর ধ্রুবকের একক। আচ্ছা এর একটা মান আছে, আর ধ্রুবকের মান হচ্ছে 8.31, 8.31 কি বইতে আছে? সব বইতে আছে। কত পেজে 18 পেজের এই যে নীল, 17 পেজ পড়ালে না? হয়ে গেছে ওটা পড়া যায়। 17 পেজ পড়ালে হয়ে গেছে হয়ে কি গেছে, পড়ালে 17 পেজে? আমি দাগিয়ে দেবো, তুমি চিন্তা করো না, দাগিয়ে দেবো। আচ্ছা এই যে নীল কালিতে লেখা আছে দেখতে পাচ্ছ, দেখো এর উপর দিয়ে লেখা আছে যে আর সমান সমান 8.31 জুল ডট মোল ইনভার্স, হয়েছে। ধন্যবাদ। তুমি তো ওইগুলো লিখলে না? কোনগুলো? এই যে 8.31, আরে হ্যাঁ আমারও পড়ানো হয়েছে, চাপ নিও না। আচ্ছা চলে আসো গ্যাসীয় গতি হতে স্বীকার্যগুলি লেখো 5টি। আচ্ছা গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, এই যে এই যে এই জায়গাটায় গোলাপি কালিতে দেখো লেখা আছে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য, 18 পেজে আছি। ওই লাল লাল কি লেখা আছে? হ্যাঁ দেখো গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য প্রথম গ্যাস কি বলছে, বলছে কি সকল গ্যাসই অসংখ্য অণুর সমষ্টি, একই গ্যাসের অণুগুলি একই রকম কিন্তু বিভিন্ন গ্যাসের অণুগুলি পরস্পর আলাদা। একই গ্যাসের অণুগুলি একই রকমই হবে সাধারণ ব্যাপার, আর বিভিন্ন গ্যাসের অণুগুলি বিভিন্ন হবে, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট, গ্যাসের অণুগুলি বিন্দু ভর
তাই পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন নগণ্য। মানে এই ঘরের মধ্যে যত গ্যাস আছে সেই গ্যাসটাকে যদি একত্রিত, মানে ঘরের আয়তনের যে গ্যাস সেটা যদি একত্রিত করা হয় সেটা হয়তো গ্যাস লাইটারের মধ্যে ঢুকে যাবে। কারণ গ্যাসের অণু অণু কত শুনে ছোটবেলায় পড়েছেন, অণু খালি চোখে দেখা যায় না, দেখো গ্যাসও খালি চোখে দেখা যাচ্ছে কিন্তু আছে তো, অক্সিজেন আমরা নিচ্ছি তো, তাই না? ওটাই বলেছে যে গ্যাসের অণুগুলি বিন্দু ভর, তাই পাত্রের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন কেমন হবে? নগণ্য, খুবই সামান্য। আচ্ছা 3, গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল। অণুগুলি সর্বদা গতিশীল, চলমান। আচ্ছা এদের গতি এলোমেলো ও এদের বেগের মান 0 থেকে অসীম পর্যন্ত হতে পারে। মানে আমাদের যে ঘর আছে তো, ঘরের মধ্যে অক্সিজেন বা যতটা যে গ্যাস আছে তার অণুগুলো জাস্ট দেয়ালে ধাক্কা খাচ্ছে। বল দেখেছো, রাবারের বল, যেমন এই দেয়ালে মারলা, ওই দেয়াল থেকে ওই ছাদে লাগলো, ওই ছানে লাগলো, আবার উপরে গেলো, আবার নিচে গেলো, এইভাবে সারা ঘরের মধ্যে হতে পারে, কিছু তো হবে, মানে অল টাইম ধাক্কা খেতে খেতে চলে বেড়াচ্ছে, ওটা ওর বৈশিষ্ট্য। এবার যদি দেয়াল ভেঙে দেয়, দেয়াল ভাঙার মতো তো ক্ষমতা হয়নি গ্যাসের, অল্প পরিমাণে। আচ্ছা 4, গ্যাসের অণুগুলি সর্বদা নিজেদের মধ্যে ও পাত্রের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়, কিন্তু পাত্রে সর্বদূর উষ্ণতা স্থির থাকলে একক আয়তনে অণুর সংখ্যা যে কোনো স্থানে অপরিবর্তিত থাকে। আচ্ছা বলছে যে গ্যাসের অণুগুলো যেহেতু সবসময় চলমান, তাহলে নিজেদের মধ্যেও ধাক্কা খাবে, নিজেদের মধ্যে ধাক্কা খাবে। আর বলেছে কি পাত্রের সর্বদূর উষ্ণতা স্থির থাকলে, যদি উষ্ণতা স্থির থাকে তাহলে একক আয়তনের অণুর সংখ্যা যে কোনো স্থানে অপরিবর্তিত, মানে ঘনত্ব এক থাকে। মনে করো এটা পাত্র হয়ে গেল, পাত্রের সব জায়গায় উষ্ণতা সমান, তাহলে পাত্রের মনে করো এটা হচ্ছে একক আয়তন। কি এটা হয়? একক আয়তন মানে হচ্ছে এই যে কিউব দেখেছিলাম, মনে আছে না? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 সেমি করে হলো, যেটা আমরা বলি কি 1 সেন্টিমিটার কিউব। মনে করো একক আয়তনে অ্যাভোগাড্রো সংখ্যা, দরকার নেই একক আয়তন বেশি বলা হয়ে গেল, মনে করো 100টা গ্যাসের অণু আছে, 100টা গ্যাসের অণু। এখন যদি সমগ্র পাত্রের টেম্পারেচার সমান থাকে তাহলে প্রত্যেক একক আয়তনে ওই 100টা করেই গ্যাসের অণু থাকবে। কিন্তু তলা দিয়ে যে মনে করো আমি হিট দিলাম, তলা দিয়ে যদি আমি এটাকে গরম করি, তাহলে গরম করলে আমরা কি জানি গ্যাসের অণুগুলো গরম হয়ে হালকা হয়ে উপরের দিকে উবে যায়। তাহলে সেক্ষেত্রে পাত্রের আয়তনের সমগ্র তলে প্রত্যেক একক আয়তনে গ্যাসের অণুগুলির ঘনত্ব সমান থাকবে না, কারণ গ্যাসের অণুগুলো সেক্ষেত্রে বিশেষ করে চলমান থাকবে। মানে বিশেষ করে চলমান মানে কি, নিচের অণুগুলো গরমে উপরে চলে যাবে, উপরের গুলো নিচে আসবে, ওই কারণে। ঠিক আছে, পরেরটা, পরপর দুটি সংঘর্ষের মাঝের পথ একটি অণু সমবেগে যায়। মানে ধরো একবার একটা অণু ধাক্কা খেলো একটা অন্য অণুর সঙ্গে, তারপরে তার পরবর্তী অণুর সঙ্গে ধাক্কা খাওয়ার আগে পর্যন্ত যে পথ হবে সেটা কেমন? সমবেগে চলবে, তার মধ্যে তার বেগের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা পরেরটা, দুটি অণুর সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে ও পরে অণু দুটি মোট রৈখিক ভরবেগ ও গতিশক্তি অপরিবর্তিত থাকে। কি বললো? রৈখিক ভরবেগ মানে রেখা। কোন রেখায় চলছে, আর ভরবেগ মানে ভর আর বেগ, ভরবেগ মানে ভর আর বেগ। সাইকেল চালাচ্ছি, প্যাডেল করছি, প্যাডেল করার সময় সাইকেলের বেগ ছিল, সাইকেলের যে মানুষ বসে আছে তার ভর ছিল, তাহলে ভর আর বেগ একসঙ্গে মিলে গেলে হয় কি ভর বেগ। ঠিক আছে, তো যখন প্যাডেল করা বন্ধ করে দাও সাইকেল এগিয়ে যায় না থেমে যায় টুক করে? এগিয়ে যায়। কিসের জন্য এগোয়? জাড্ডের জন্য এগোয়। ঠিক আছে, এবার তুমি প্যাডেল করার ফলে অর্থাৎ কোনো একটা বস্তুকে চলমান করার ফলে তার ভর এবং তার গতি মিলে যে শক্তি তৈরি করে তাকে বলা হচ্ছে ভরবেগ। মানে মনে করো 20 কিলোমিটার গতিবেগে একটা মোটর সাইকেল চলছে, সাইকেল চলছে, সামনে একটা পাঁচিল আছে, সাইকেলটা কিভাবে পাঁচিলের লোক ধাক্কা খেয়ে পড়ে যাবো, কিন্তু লরি হলে কিভাবে পাঁচিল ভেঙে ঢুকে যাবো। গতিবেগ দুজনেরই কত ছিল? 20। লরির ওজন মনে করো 1000 কেজি, তাহলে 1000 কেজি ইন্টু 20 কত? 20,000 ভরবেগ, 20,000 একক ভরবেগ হয়ে গেল। কিন্তু সাইকেল আর ওজন যদি সাইকেল মিলে যদি 100 কেজি হয় তাহলে 100 কেজি ইন্টু 20 কত হলো? 2000। তাহলে 2000 আর 10,000 একই না আলাদা? এই পার্থক্যটা কার জন্য আছে? বেগের জন্য না ভরের জন্য? ভরের জন্য। বুঝতে পেরেছো? তাহলে ভর বেশি থাকলে গতিমান চলমান হলে তার ভরবেগও বেশি হবে। আচ্ছা আচ্ছা এবার বলছে কি, আচ্ছা এখানে বলছে কি দুটি সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে ও পরে অণু দুটির মোট রৈখিক ভরবেগ ও গতিশক্তি অপরিবর্তিত থাকে। ব্যাপারটা হচ্ছে কোনো বস্তু, আচ্ছা কোনো বস্তু চলমান হলে তার মধ্যে কি তৈরি হয়? গতি, তার গতির জন্য শক্তি তৈরি হয়, গতিশক্তি। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা, গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কিংবা পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না, অর্থাৎ গ্যাসের অণুগুলির সম্পূর্ণ শক্তি হলো গতিশক্তি। গ্যাসের অণুগুলির সম্পূর্ণ শক্তি হচ্ছে তার গতি শক্তি। যদিও এখানে যে 6খানা বলা, এই 7খানা বলা হয়েছে, সবগুলো সঠিকভাবে প্রযোজ্য নয়। ঠিক আছে, এর এর কারণ কি বলতো, কিছু জিনিস প্রমাণ করতে গেলে কত জিনিসগুলো আমাকে বেস হিসেবে ধরে নিতে হয়, নাহলে প্রমাণ করা সম্ভব হয় না। যেমন জন ডাল্টন যখন প্রথমবার পরমাণুবাদ দিছিল, তিনি বলে দিয়েছে পরমাণু ভাঙা যায় না, পরমাণু এরকম, পরমাণু ওরকম। কিন্তু পরবর্তী রাদারফোর্ড এসে বলে পরমাণুকে আবার ভাঙা যায়, তাই না? তবে রাদারফোর্ডের আবার পরমাণু মডেল দিল, সে নিলস বোর এসে বলে পরমাণু মডেল হয়নি, আমার মডেল দেখো, তাই না? তাহলে চেঞ্জ করে বলে কিছু হয় না, কারণ ওই পরমাণু যে আদৌ কিভাবে আছে সেটা কেউ জানে না, সেটা লোকের ধারণা যে এই অণুগুলো এইভাবে এইভাবে কাজ করছে, তাহলে হয়তো এরকম হবে। এবার সে তার প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে প্রমাণ করতে পারছে যে হ্যাঁ এটাই হবে, তখন আগের লোকের এটা ফল্ট। বুঝতে পারলাম? হতেই পারে এরকম। আচ্ছা, এবার চলেছে ব্যাপন কাকে বলে। ব্যাপন, ব্যাপন কাকে বলে সজল? ওই যে এক জায়গায় ধূপকাঠি ভালো মনে আছে না? আচ্ছা, বিষয়টা, হ্যাঁ, ব্যাপন মানে হচ্ছে, মনে করো সেন্ট, তো সুগন্ধি, সুগন্ধি দেখবে লিকুইড আকারে বেরোয়, বেরোয় না? সেন্ট, সেন্ট লিকুইড আকারে বেরোয়, স্প্রে হয় ছোট ছোট, মানে কণায় পরিণত হয়। তাহলে লিকুইডটা যখন এক দেয়ালে দিলাম, ওর মধ্যে ইথার দেওয়া থাকে, ইথার জানি কি খুব উদ্বায়ী পদার্থ, ঘরের উষ্ণতায় ও উবে যায়, উবে গেলেও কিসে পরিণত হয়? গ্যাস। তরল জায়গায় স্থির থাকে, কিন্তু গ্যাসের অণুগুলো সর্বদা চলমান, গতিশীল। তো ওই কোণায় যদি সেন্ট দিই, যেই গ্যাস তৈরি হবে গ্যাসের অণুগুলো চলবে, চলমান হলেই ও কি করবে, ওই কোণা থেকে ওই কোণায় চলে যাবে, মনে করো স্বল্পের কাজে গেলে স্বল্প বন্ধ পাবে। বুঝতে পেরেছো এই ঘটনা? আচ্ছা, এবার 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 কতগুলো ছোট্ট জিনিস মনে রাখতে হবে। যেই স্থানে সেন্ট দিয়েছিলাম, সেই স্থানে ওই সেন্টের গ্যাসের অণুগুলোর ঘনত্ব বেশি না কম? বেশি। যত চারদিকে ছড়াবে তার ঘনত্ব কমবে। ঠিক আছে, এই ঘটনাকে বলা হচ্ছে ব্যাপন। মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের অংশে ছড়িয়ে পড়ার ঘটনাকেই বলা হচ্ছে ব্যাপন। একটু বইয়ের ভাষা দিয়ে বলি, যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ গঠন করে, তাকে বলা হচ্ছে ব্যাপন। হয়ে গেল? আচ্ছা, সমসত্ব মিশ্রণ মানে কি? যে মানে ঘরের মধ্যে মনে করো 5 মিনিট থাকার পর যদি ঘর থেকে গ্যাস বাইরে না বেরিয়ে যায়, তাহলে ঘরের প্রত্যেক কোণায় গ্যাসের ঘনত্ব, এই সেন্টের ঘনত্ব কেমন হবে? সমান হবে, সমান হবে। ঠিক আছে, পরেরটা, গ্যাসের ব্যাপনের কারণ কি হবে বলো? 18 পেজে আছে, একদম নিচে। গ্যাসের ব্যাপনের কারণ, গ্যাসের ব্যাপনের কারণ হচ্ছে গ্যাসের অণুগুলোর অবিশ্রান্ত গতি, গ্যাসের অণুগুলির অবিশ্রান্ত গতি। আর অবিশ্রান্ত মানে হচ্ছে অস্থির ভাবে, মানে যে স্থির হয় না, যে অল টাইম চলে, যেমন গ্যাস, যেমন তুমি। আমি সারাদিন চলি, সারাদিন না সারাদিন সেটা বলেছে। এমন কি করে নাড়ায় মানুষ? আচ্ছা, গ্যাসের ব্যাপনের কারণ, আদর্শ গ্যাসের সমীকরণ, কেন বাস্তব গ্যাসগুলি মেনে চলে না নিম্নচাপ ও উষ্ণতা ছাড়া। আচ্ছা, এখানে কোশ্চেন বলেছে কি আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, আদর্শ গ্যাসের সমীকরণ কার মনে আছে? আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV = KT, PV = KT। আচ্ছা, এই সমীকরণের ক্ষেত্রে কি বলেছিলাম, যদি চাপ কেমন হতে হবে? চাপ কম থাকতে হবে, টেম্পারেচার বেশি থাকতে হবে, হয়েছে? আচ্ছা, এবার বলেছে কি কোশ্চেনে, যে আদর্শ গ্যাসের সমীকরণ কেন বাস্তব গ্যাসগুলি মেনে চলে না ও নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া। নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতা ছাড়া কেন বাস্তব গ্যাসগুলো এর সমীকরণকে মেনে চলে না? কারণ হচ্ছে, যখন আমি যদি চাপ দিয়ে বলি, প্রথমত যত চাপ বাড়বে তত গ্যাসের অণুগুলো কাছাকাছি আসবে, তাদের মধ্যে আকর্ষণ বল বাড়বে, ফলে গ্যাসটা কিসে পরিণত হবে? তরলে পরিণত হবে। তরল হয়ে গেলে তো গ্যাসই থাকলো না, তো সমীকরণ মানবে না। সেকেন্ড, টেম্পারেচার। টেম্পারেচার যদি আস্তে আস্তে আমি কমাতে থাকি, চাপ এই উষ্ণতা যদি আস্তে আস্তে কমাতে, তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বাড়বে, তারা কাছাকাছি এসে কিসে পরিণত হবে? তরলে। তাহলে সে তো তরলই থাকলো, সে তো গ্যাস হলো না, তাহলে সে গ্যাসের সমীকরণ মানবে না। এই জন্য PV = KT, অর্থাৎ আদর্শ গ্যাসের সমীকরণ মানার জন্য চাপ কেমন থাকতে হবে আর উষ্ণতা থাকতে হবে? বেশি থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, বইতে ভাষা দিয়ে লেখা আছে, ভালো করে পড়ে নেব। আর দুটো যদি সমান এই যে বড়া দেয়া, বলো। দুটো যদি সমান দুটো চাপ আর উষ্ণতা আলাদা জিনিস, সমান কি করে হবে?
আলাদা জিনিস তো এগুলো। আর তুমি যে বলেছিলে বাস্তব গ্যাসের মধ্যে কিছু গ্যাস যেগুলো হচ্ছে ওই টিভি আর কেটির মতনই আচরণ করে, কিন্তু সেটা তো আদর্শ গ্যাস না, সেটা না। ব্যাপারটা হচ্ছে কম উষ্ণতা এবং বেশি টেম্পারেচারও যারা পিভি ইকুয়াল টু কেটি কে মানে না তারা বাস্তব গ্যাস হ্যাঁ, কেন? মানে না বলেই হয়। মানে কিছু গ্যাস আছে যারা কম উষ্ণতা কম চাপ আর বেশি উষ্ণতায় তাহলে তো বিবেক সেন্স। এই শোনো 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 পিভি ইকুয়াল টু কেটি কে মেনে চলছে, হ্যাঁ, তাহলে তারা হচ্ছে আদর্শ হয়ে গেল। কিন্তু একই কন্ডিশনে কিছু গ্যাস আছে যারা এই শর্তকে মানে মানছে না, তাদেরকে কি বলা হচ্ছে বাস্তব গ্যাস। মানছে না কেন? সবই তো মিলে। ওই জন্য এবার সব থেকে আচ্ছা ও যেটা বলতে সব থেকে আসল কথা হচ্ছে যে আদর্শ বলে পৃথিবীতে কিছু হয় না। আদর্শ। আদর্শ বলে কিছু পৃথিবীতে হয় না, যা কিছু হয় বাস্তব হয়। মানে ম্যাক্সিমাম গ্যাস নির্দিষ্ট চাপ আর নির্দিষ্ট টেম্পারেচারে এই দাদা এই সমীকরণটাকে মেনে চলে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেনে চলে না, তারা হচ্ছে বাস্তব। বুঝতে পারলাম? আদর্শ বলে পৃথিবীতে কিছু হয়। যেমন মনে করো ঘর্ষণ পড়েছিলাম, ঘর্ষণের সময় বলে যে মনে করো ধরি অঙ্কে দেখো অঙ্ক ছিল, মনে করো যে কোন একটা মেঝের কোনো ঘর্ষণ নেই, ঘর্ষণহীন মেঝে হতে পারে কোনোদিন, না। ওইগুলো হচ্ছে আদর্শ মেঝে, আদর্শ ঘর্ষণের মেঝে, যেটা বাস্তব এটা ধারণা, যেটা বাস্তবে কোনো অস্তিত্ব নেই, ওটা হচ্ছে আদর্শ। হয়ে গেছে শেষ? না। গ্যাসের অণুর বিচ্যুতির কারণগুলি লেখো। গ্যাসের অণুর বিচ্যুতির কারণ এই সুন্দর করে লেখা আছে এখানে পেজ নাম্বার 19-এ সুন্দর করে গ্যাসের অণুর বিচ্যুতির কারণগুলো লেখা আছে। এই আচ্ছা পরেরটা, ওহো রে এই তো মোটা কালিতে লেখা আছে। কই, আমার বই মনে পড়ে। হ্যাঁ বলো। খুঁজে পেয়েছো? তাই? আমি খুঁজে পাইনি তো। আচ্ছা 19 নাম্বার পেজে তুমি খুঁজে পাওনি? তুই পেজ কত খুলেছো ওটা দেখে নাও আগে। আমার ওই সবচেয়ে বেশি আদর্শ হ্যাঁ। গ্যাস আচরণ থেকে খুঁজে পাওয়া। আরে হ্যাঁ পরে পড়া। ছুটি আমার। না ও 8:30 বাজে না এখন। ওরে বাবা। আচ্ছা অণুদের আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি বলতে কি বোঝো? আচ্ছা তোমাদের আদর্শ আচ্ছা গ্যাসের গতীয় তত্ত্বে একটা কথা বলা হয়েছিল যে হ্যাঁ, বলা হয়েছে। যা বলার জন্য বলছি, সেখানে বলা হয়েছিল যে গ্যাসের অণুগুলো মধ্যে কোনো আকর্ষণ বল বিকর্ষণ বল নেই, তারা প্রকৃতির প্রত্যেক পাত্রের দেওয়ালের সঙ্গে কোনো আকর্ষণ বিকর্ষণ বল করে না। কিন্তু আদৌ কি এটা সত্য? না। সত্য না। দেখো এখানে সবার প্রথমে বলা হয়েছে কি গ্যাসের অণুগুলো যেহেতু ক্ষুদ্র একা একা থাকে তাকে বলা হচ্ছে বিন্দু ভরের বস্তু। কি বলা হচ্ছে? বিন্দু ভরের বস্তু। আমরা আগের বছর না ক্লাস 8-এ পড়েছিলাম ওটা, যে পৃথিবীতে থাকা যে মহাবিশ্বে থাকা যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, যাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। সূত্র ছিল এই বল সম্বন্ধে F = G × m1 m2 / d² ছিল। তাহলে এই শর্ত অনুসারে যদি এটা একটা অণু হয়, অণুর ভর থাকবে, কারণ কি আমরা জানি ইলেকট্রনের ভর আছে, প্রোটনের ভর আছে, নিউটনের ভর আছে, সবার ভর আছে, তাহলে পরমাণুর কেন ভর থাকবে না? আর দুটো পরমাণু জুড়ে যদি একটা অণু হয় তাহলে অণুর কেন ভর থাকবে না? থাকবে তো। তাহলে ভর আছে মানে কি দুটো অণু পরস্পরের সঙ্গে মহাকর্ষ বলে আকর্ষণ করবে, আকর্ষণ করছে, তার মানে কি আকর্ষণ যদি করে তাদের গ্যাসের যে গতি সে মানে অণুর গতি কমবে না বাড়বে? আকর্ষণ করলে কমবে, কারণ দুটো জুড়ে গেলে ভারী হয়ে যাবে, বাড়বে। আচ্ছা কমবে কমবে। দেখো এটা বলছে আবার গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে গ্যাসের অণুগুলো নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করে না। কিন্তু বাস্তবে ভালো করে দেখো কি লেখা আছে, বাস্তবে মানে বাস্তব গ্যাসের কথা বলা হচ্ছে, গ্যাস অণুগুলির মধ্যে খুব কম হলেও আকর্ষণ বল ক্রিয়া করে। এই গ্যাস অণু যখন পাত্রের ভিতরে পাত্রের দেওয়াল থেকে একটু দূরে থাকে তখন তার চারিদিকে থাকা অণুগুলি দ্বারা সব দিকে সমানভাবে আচ্ছা সব দিকে সমানভাবে আকর্ষণ বল অনুভব করে, ফলে এই অণুগুলোর উপর লব্ধি আকর্ষণ বল শূন্য হয়। মানে ব্যাপারটা হচ্ছে মানে গ্যাসের অণু তো একটা নেই, গ্যাসের অণু চারিপাশে আরো এক গাদা গ্যাসের অণু আছে। এখন মনে করো চারিদিক থেকে গ্যাসের অণুকে সব দিক থেকে সমানভাবে টানা হচ্ছে, সব দিক থেকে। তা ফলে কি হচ্ছে এদের যে লব্ধি বল মানে কি জানো না? দেওয়ালে যখন আমরা হাত দিয়ে ঠেলার চেষ্টা করছি দেওয়াল কি সরে যাচ্ছে না? সমান বল ক্রিয়া করছে। মানে আমি মনে করো 10 নিউটন বল দিয়ে ঠেলছি, ও তাহলে আমাকে 10 নিউটন বল দিতে পারছে, বুঝতে পারছো? তাহলে আমি প্রয়োগ করছি ওই দিকে, ডাইরেকশন কোন দিকে? সামনে। আর ও প্রয়োগ করছে বিপরীত দিকে, মানে অপোজিট দিকে, পেছন দিকে, বুঝতে পারছো? এই বল দুটোকে বলা হচ্ছে লব্ধি বল। মানে এই বল দুটোকে বলা হচ্ছে প্রতিমিত বল, মানে বল তো, কিন্তু এই দুটো যোগ করো, আমি 10 নিউটন দিচ্ছি, ও উল্টো দিকে দিচ্ছে মানে -10 নিউটন দিচ্ছে,
হয়ে গেল। তাহলে এদের টোটাল কত হলো? +10 -10 0। এই পুরোটাকে বলা হচ্ছে লব্ধি। বুঝতে পারছি? যোগফলটাকে বলা হচ্ছে কি? লব্ধি। লব্ধি বলের মান কি? 0। মনে করো এটা সার্কেল, এটা মনে করো বৃত্ত, এই কেন্দ্রে মনে করো একটা অণু আছে, গ্যাসের অণু। আচ্ছা, তাহলে এর চারিদিকে এক গাদা অণু থাকবে, হয়ে গেছে। তার মনে করো এখানে একটা অণু আছে, এ তাহলে একে টানছে এর দিকে n নিউটন বল দিয়ে, আবার এ আবার টানছে এইদিকে, মানে এইটা একে আবার টানছে এইদিকে n নিউটন বল। দুদিক দিয়ে যদি সমান বল দিয়ে টানে তাহলে কি হবে? লব্ধি বল 0 হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, এই কারণ কি? এই বাবা তুমি কেলে কোথায়? এই যে 18 পেজের এই জায়গাটা আছে 8.31 জুল মোল ইনভার্স কে ইনভার্স। হ্যাঁ, না, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের পার্থক্যটা লাগবে, তাই না? আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের পার্থক্য বলছে কি? আদর্শ গ্যাস যে কোনো চাপ ও উষ্ণতায় PV = nRT সমীকরণ মেনে চলে, বাস্তব গ্যাস মেনে চলে না। 2 নাম্বার, এই গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তবের ক্ষেত্রে আকর্ষণ বল আছে। এই গ্যাসের অণুগুলির আয়তন পাত্রের আয়তনের নগণ্য বা অগ্রাহ্য, কিন্তু আদৌ বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন অগ্রাহ্য নয়। 4, আদর্শ গ্যাসের অণুগুলির শক্তি বলতে শুধুমাত্র গতিশক্তি বোঝায়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে তাদের গতিশক্তি এবং স্থিতি শক্তির সমষ্টিকে বোঝায়। তাহলে আজকে ধন্যবাদ, এই চ্যাপ্টার শেষ। ছুটি তো এই দাও দাও দাও, বন্ধ করবা না, আমি আগে লিখে দিই। দাও 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 দাও, সজলকে দাও। বাড়ির কাজ যার যার আছে লিখে নেবা, বাড়ির কাজ লিখে নেবা, পরের দিন কিন্তু বলবা না যে বাড়ির কাজ দাওনি। না, বিজ্ঞানের ভৌত বিজ্ঞান HW বন্ধ করবো না। অধ্যায় 2, ঠিক আছে না হয়েছে। না না না, গ্যাসের আচরণ প্রশ্ন 1 থেকে শেষ পর্যন্ত পুরো অধ্যায়। হ্যাঁ, হয়েছে এবারে অফ করবো না, অফ করে দেবো বাইরে